আচ্ছা দেখো, গত দিনের তোমাদের কিছু জিনিস একটু শুনে নাও। আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? দেখো, গতদিন তোমরা যতটুকু দেখেছিলা, আমরা পড়েছিলাম যে এটা ছিল আমাদের একটা কোর্স। তোমাদের এতগুলো ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার হয়। মানে যারা ক্লাস করেছো প্রথম থেকে অ্যাটেন্টিভলি, আমার মনে হয় যে তোমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের চাইতেও ভালোভাবে বুঝতে পারছো এই জিনিসটা। ঠিক আছে, এখানে এত সহজ করে তোমাদের বলা হয়েছে। আজকে আবার আমি রিপিট করছি, আবার শোনো। ঠিক আছে, অলরেডি তো 5-6 বার বলা হয়ে গেছে, তারও বেশি, 10-12 বার মনে হয় বলা হয়ে গেছে। তোমার কাছে একটা গ্লুকোজ ছিল ভাই। এই গ্লুকোজটা তুমি কেমনে পাইছিলা? সালোক সংশ্লেষণ করে পাইছিলা। এই গ্লুকোজ আমরা কিভাবে পাই? সালোক সংশ্লেষণ করে পাই। এই সালোক সংশ্লেষণ করে তুমি একটা গ্লুকোজ পাইছো। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটারে তুমি কোথায় ভাঙলা? এই সাইটোপ্লাজমের মধ্যে। এটা কি কোষের সাইটোপ্লাজম না? আর এখানে আছে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, এখানে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে। এই কথা বলবো না। এই যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজটা এবার কিভাবে ভাঙবে, কিভাবে ভাঙবে না ভাঙবে তোমাদের এটা বলা হয়েছে। একটা গ্লুকোজ কে ভাঙাকে আমরা কি বলি বলতো? গ্লুকোজ কে ভাঙলে কি হবে? গ্লুকোজ লাইসিস, তাই না? লাইসিস মানে কি? ভাঙা। তাহলে এটাকে আমরা কি বলি? স্টেপটার নাম কি বলি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমি এই গ্লুকোজটাকে ভাঙবো। ধরো মাহিন ভাই, মাহিন ভাইকে তুমি ভাঙ্গা ফেললা, তাহলে কি হবে? মাহিন ভায়োলাইসিস। ঠিক আছে, এরকম হবে। এখন তুমি গ্লুকোজকে ভাঙছো, তাহলে কি হবে? গ্লুকোজও লাইসিস হওয়ার কথা, কিন্তু নামটা একটু সুন্দর করে বললে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তুমি গ্লুকোজটাকে ভাঙছো। এটারে তুমি যদি টুকরা টুকরা করে ভাঙো, তাহলে তুমি এখান থেকে কি কি পাবা? তুমি এখান থেকে পাবা হচ্ছে 2টা NADH, 2টা ATP পাবা। অ্যাকচুয়ালি 4টা ATP পাবা। 2টা কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে, আর 2টা থাকবে এখানে, তাই তো? আর তুমি কি পাবা? 2টা পাইরুভিক অ্যাসিড। আর তুমি পাবা 2টা পাইরুভিক অ্যাসিড পাবা। এই এই জিনিস ছিল না ভাই? এটা তো ছিল। এরপরে তোমরা দেখেছিলা এই পাইরুভিক অ্যাসিডটা, এটাকে আমরা এখানে রেখে দিছিলাম। এই দুইটাকে আমরা এখানে রেখে দিছি। আর এই যে পাইরুভিক অ্যাসিডটা আছে আমার, এই পাইরুভিক অ্যাসিডটা আমি কোথায় ঢুকাইছি বলতো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করাইছি। এখন আমাকে বলো, এই যে পাইরুভিক অ্যাসিড সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করলো। মাইটোকন্ড্রিয়ার কোথায় প্রবেশ করছে? ম্যাট্রিক্সে প্রবেশ করছে। এই তরলটার নাম কি? তরলটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এই পাইরুভিক অ্যাসিড যখন ম্যাট্রিক্সে প্রবেশ করছে, করার পর পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হয়ে কি তৈরি করছে? কি তৈরি করছিল বলতো? পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হয়ে অ্যাসিটাইল কোয়ে না? ধরো এটা সে ভেতরে প্রবেশ করলো, করার পর এটার নাম হচ্ছে মনে করো পাইরুভিক অ্যাসিড। এটা প্রবেশ করলো কে? পাইরুভিক অ্যাসিড প্রবেশ করছে। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডে কয় কার্বন থাকে? 3 কার্বন থাকে। পাইরুভিক অ্যাসিডে কয় কার্বন? 3 কার্বন থাকে। এখন এই পাইরুভিক অ্যাসিডটা এখানে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে কি তৈরি করবে? এই পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হয়ে কি তৈরি করে? এখান থেকে তৈরি করে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন? 2 কার্বন। তো ভাই, তোমার কাছে এখানে পাইরুভিক অ্যাসিড ছিল কয়টা? 2টা। তুমি এখানে কয়টা দিছো? একটা ক্ষেত্রে দেখাইছি। তাহলে এখন আমাকে তুমি 2টা পাইরুভিক অ্যাসিড ভিতর দিকে প্রবেশ করা, তাহলে এখানে তোমার কত দিতে হবে? 2 দিতে হবে না? তাহলে তুমি 2 দিলা। অ্যাসিটাইল কোয়ে কয়টা তৈরি হবে তাহলে এখানে? 2টা। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি 2টা পাইরুভিক অ্যাসিডকে এখান থেকে এমনি করে নিয়ে গিয়ে কোথায় ঢুকালাম? এখানে ঢুকালাম। এরপরে এই 2টা পাইরুভিক অ্যাসিডকে পরিবর্তন করে আমি 2টা কি বানাইছি ভাই? অ্যাসিটাইল কোয়ে বানাইছি। তো এখন আমাকে একটা জিনিস বলো, পাইরুভিক অ্যাসিডের মধ্যে কার্বন থাকে নরমালি কয়টা? 3টা। অ্যাসিটাইল কোয়ের মধ্যে কার্বন কয়টা থাকে? 2টা থাকে। তো তুমি 3টা জিনিস নিয়ে ঢুকলা, বের হয়ে গেল 2টা, তাহলে একটা কই গেল? একটা একটা মনে হচ্ছে না ঘাটতি হয়ে গেছে? তো সে একটা কই গেল বলো তো? সেই একটা কার্বন ডাই অক্সাইড আকারে বললাম এখানে বের হয়ে গেছে। কার্বন ডাই অক্সাইড আকারে উপরের দিকে বের হয়েছে, এদিকেও মনে করো কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়েছে। এখন ভাই আমাকে একটা জিনিস বলো, পাইরুভিক অ্যাসিড 2টা, তাহলে কার্বন ডাই অক্সাইড কয়টা বের হবে? 2টাই বের হবে নাকি? তুমি 2টা পাইরুভিক অ্যাসিড নিয়ে ঢুকলা, তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, তাহলে 2টা কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কারণ প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে আমার কয়টা করে কার্বন বের হয়ে যাচ্ছে? একটা করে। তাহলে একটা থেকে যদি একটা পাইরুভিক অ্যাসিড থেকে যদি একটা কার্বন কার্বন বের হয়, তাহলে ওটা দিয়ে তৈরি করবে একটা কার্বন ডাই অক্সাইড। আরেকটা পাইরুভিক অ্যাসিড থেকে যদি আরেকটা তৈরি হয়, তাহলে একটা কি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এরকম। এরপরে তোমরা দেখেছিলা, তোমাদের আমি আরেকটু সুন্দর করে আমি বলেছিলাম এখানে, এত ডিটেলসে আসলে কেউ ব্যাখ্যা করবে না। পাইরুভিক অ্যাসিডের সংকেত আমরা কি বলেছিলাম বলতো? CH3CO। এরপর কি বলেছিলাম? CH3CO বন্ড COOH, এইটা ছিল নাকি? আর অ্যাসিটাইল কোয়ের সংকেত কি ছিল? CH3CO বন্ড SCOA।
এখন তার মানে বলো তো এই জিনিসটা ট্রান্সফার হয়ে এই জিনিস তৈরি করেছে না, এটা তৈরি করছে না? তার মানে পাইরুভিক অ্যাসিডটা পরিবর্তন হয়ে কি তৈরি করছে? অ্যাসিটাইল কোয়ে। এই পাশে পাইরুভিক অ্যাসিড কয়টা ছিল আমাকে বলো তো? এই পাশে দুইটা পাইরুভিক অ্যাসিড, তাহলে এই পাশে কয়টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে? দুটো তৈরি হয়েছে না? খেয়াল করো, তাহলে আমার এখানে পাইরুভিক অ্যাসিড এই পাশে দুইটা, অ্যাসিটাইল কোয়ে এই পাশে তৈরি হয়েছে কয়টা? দুইটা। এই পরিবর্তনের সময় দেখো তো আমি কারে হারাইলাম এখানে? দেখো CH3CO, এ পাশে CH3CO আছে, কিন্তু এ পাশে COOH আছে, এখানে কি COOH আছে? তার মানে COOH তুমি হারাই ফেলছো এখানে। কথা কি বোঝা গেছে? COOH তুমি হারাইছো। এখন COOH যে তুমি হারাইলাই, এটা মনে করো COOH, COOHটা কি হয়ে গেছে? বের হয়ে গেছে, যার কারণে এখানে আর নাই। এখন বলো তো দুইটা যদি, এখানে যদি দুইটা পাইরুভিক অ্যাসিড থাকে, তাহলে COOH কি একটা বের হবে নাকি দুইটা বের হবে? দুইটা বের হবে। তাহলে এখানে COOH কয়টা বের হবে? দুইটা বের হবে। তাহলে এখন আমাকে বলো তো COO এটা মিলে তৈরি করবে হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড, আর এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হবে? NAD+ এর সাথে কি যুক্ত হবে? একটা হাইড্রোজেন যুক্ত হবে, হয়ে কি তৈরি করবে এখানে? NADH। এখন আমাকে বলো, তুমি সব জায়গায় দুই দিছো, তাহলে কার্বন ডাই অক্সাইড কয়টা তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড কয়টা তৈরি হবে? দুইটা। NADH কয়টা তৈরি হবে? দুইটা, তাই কি না? ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত জিনিসগুলো দেখেছিলাম, ঠিক আছে? এরপর এখান থেকে আমরা দেখলাম, একটু বড় করে দেই তাহলে তোমাদের, এটা একটু বড় করে দিই, খেয়াল করো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ছিল। এখন এরপরে আমার এখানে কি ছিল ভাই? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েটাকে এবার আমি প্রবেশ করলাম কার মধ্যে? কার মধ্যে? ক্রেবস চক্রের মধ্যে তোমাদের প্রবেশ করাইছি। তাহলে অ্যাসিটাইল কোয়েটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? দুই কার্বন বিশিষ্ট যৌগ। আমি কোথায় প্রবেশ করলাম বলো তো? ক্রেবস চক্রের মধ্যে প্রবেশ করলাম। এখন এখানে অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে দেখো তো ভাই, অ্যাসিটাইল কোয়ের মধ্যে কয় কার্বন? তাহলে একটা অ্যাসিটাইল কোয়ের মধ্যে দুইটা কার্বন, তাহলে দুইটা অ্যাসিটাইল কোয়ের মধ্যে টোটাল কয় কার্বন হবে? চারটা কার্বন। তো তোমাদেরকে আমি বলেছিলাম এই অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস সাইকেলের মধ্যে ঢোকার পর ওই যে চারটা কার্বন আছে, একটা অ্যাসিটাইল কোয়ের মধ্যে কয় কার্বন? দুইটা। তাহলে এখানে অ্যাসিটাইল কোয়ে আছে কয়টা? দুইটা। তাহলে দুইটার মধ্যে টোটাল কয়টা কার্বন থাকবে? চারটা। এই চারটা কার্বন কি তৈরি করবে? চারটা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এখানে ভেঙে, এটা বলেছিলাম তোমাদের। এছাড়াও তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাই এই যে ক্রেবস চক্রটা আছে, ক্রেবস চক্রটা অনেক বড় একটা সার্কেল, মানে একটা চক্রাকার একটা বিক্রিয়া, এটা অনেকগুলা স্টেপ আছে, এখানে প্রায় 10-12টা স্টেপ আছে। তো এতগুলা স্টেপ যখন তুমি এখানে কমপ্লিট করতে যাবা, তখন দেখবা 3 নম্বর 4 নম্বর এরকম কিছু কিছু স্টেপ আছে, যে স্টেপ গুলাতে কি তৈরি হবে? NADH তৈরি হবে। কি তৈরি হবে এখানে? NADH তৈরি হবে। কয়টা তৈরি হবে এখানে? 6টা। ঠিক একইভাবে এখানে কি তৈরি হবে? FADH তৈরি হবে। কয়টা? দুইটা তৈরি হবে FADH, এটা বলেছিলাম না? এছাড়াও এখানে কি তৈরি হবে? দুইটা কি তৈরি হবে বলতো? জিটিপি তৈরি হবে। দুইটা জিটিপি তৈরি হবে, এটা তোমাদের আমি বলেছিলাম। এখন এগুলো উৎপন্ন কিভাবে হলো? দেখো NADH, FADH, জিটিপি এগুলো কিভাবে উৎপন্ন হলো, এইটা যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে ওই যে সার্কেল যে বিক্রিয়াটা আছে, প্রথমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা মিলে একটা বিক্রিয়া করবে, অনেক বড় একটা বিক্রিয়া আছে, এটা তোমাকে বুঝতে হবে। তো এটা কি আমাদের দরকার আছে? আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত? তো আমরা এটা পড়বো না। তোমাদের আমি আরেকবার বলি, খেয়াল করো। ক্রেবস সাইকেলে তোমাদের আমি বলেছিলাম ক্রেবস চক্রে টোটাল 4টা জিনিস তৈরি হয়। 4টা। কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, NADH তৈরি হয়, FADH তৈরি হয়, আর একটা কি তৈরি হয়? জিটিপি তৈরি হয়। এর মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম কার্বন ডাই অক্সাইডটা কই থেকে আসে? ওই যে অ্যাসিটাইল কোয়ের যে 4টা কার্বন, ওই 4টা কার্বন থেকে 4টা কার্বন ডাই অক্সাইড আসে। তা তোমরা কার্বন ডাই অক্সাইডের উৎপত্তিটা বুঝতে পারছিলা গতকাল? তোমরা অনেকে প্রশ্ন করছিলা যে ভাই NADH, FADH, জিটিপি এগুলো কই থেকে আসে? এইগুলা কই থেকে আসে এটা জানার জন্য তোমাকে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো করতে হবে। ক্রেবস চক্রে টোটাল 12-13টা বিক্রিয়া আছে। এই বিক্রিয়া তোমরা ওই যে পড়েছিলা না, যখন গ্লাইকোলাইসিস করছিলা, তোমাদেরকে আমি বলেছিলাম 1 আর 3 নম্বর ধাপে এটিপি ভেঙে যায়, 7 আর 10 নম্বর ধাপে এটিপি তৈরি হয়, ঠিক আছে? এরকম ভাবে এরও টোটাল 12টা বিক্রিয়া আছে। এই 12টা বিক্রিয়ার মধ্যে 3 নম্বর বিক্রিয়াতে যে একটা NADH তৈরি হয়, পরের স্টেপে যে আরেকটা FADH তৈরি হয়, এমন করে স্টেপে স্টেপে কি তৈরি হয় বলতো? বিক্রিয়া তৈরি হয়। এখন এই বিক্রিয়া তো তোমাদের লাগবে না, এজন্য আমি এটা সরাসরি বললাম যেখানে NADH তৈরি হয় কয়টা বলতো? 6টা। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই NADH, FADH, জিটিপি এগুলো কই থেকে আসে, তখন তুমি বলবা এগুলোর উৎপত্তি জানতে হলে আপনাদেরকে ক্রেবস চক্র পড়তে হবে। এখন ক্রেবস চক্র তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এজন্য এটা ভাইয়া পড়ায় নাই। ক্রেবস চক্রের যে বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়ার স্টেপ স্টেপে এই জিনিসগুলো আমাদের তৈরি হয়। কথা কি বোঝা গেছে? এখন দেখো, তাহলে আমি এই পর্যন্ত আমরা কিছু বুঝতে পারছিলাম। এখন আমাকে দেখো তো,
এই যে গ্লাইকোলাইসিস, এই প্রক্রিয়াটার নাম কি ছিল? গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমার এখানে কি তৈরি হয়েছিল? দুইটা এনএডিএইচ। মনে রাখবা এনএডিএইচ হচ্ছে আমার মুরগি, তার মধ্যে ডিম আকারে কি আছে? এটিপি আছে। এই এনএডিএইচ মুরগি ডিমটা দিবে কোথায় গিয়ে? ইডিসতে গিয়ে দিবে। আচ্ছা বলো তো এখন এই এনএডিএইচ মুরগি কোথায় কোথায় তৈরি হয়েছে? গ্লাইকোলাইসিস তৈরি হয়েছে, অ্যাসিটাইল কোথায় তৈরি হয়েছে না ভাই? দুইটা। আবার দেখো ক্রেবস সাইকেলে তৈরি হয়েছে না? এফএডিএইচটাও আমাদের আরেকটা মুরগি, যার মধ্যে কি আছে বলতো? আমাদের ডিম আছে। ডিমটা কি? এটিপি আছে। তাহলে এখানে আমাদের মুরগি কোনটা কোনটা বলতো? এনএডিএইচ আর এফএডিএইচ, এই দুইটা হচ্ছে আমার মুরগি, যার মধ্যে ডিম আছে। ডিম মানে কোনটা? এটিপি আছে। বাট এই যে মুরগিগুলো এরা ডিম দিবে কোথায় গিয়ে বলতো? ইটিসিতে গিয়ে। এখন তোমাদের ইটিসি ব্যাপারটা কতদিন আমরা খুব ভালোভাবে আলোচনা করি নাই, ইটিসি ব্যাপারটা আমরা একটু আজকে ভালো করে পড়ার চেষ্টা করি। দেখো তোমাদের বইতে, তোমাদের কারোর কাছে বই আছে? টোটাল ধাপ কয়টা আমাদের? চারটা না? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বলতেছে উপরের যে তিনটা ধাপ আছে, অর্থাৎ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র, এই তিনটা ধাপে যে এনএডিএইচ তৈরি হইলো এবং এফএডিএইচ তৈরি হইলো, সেইগুলা এই ধাপে অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এসে জারিত হয়ে এটিপি, পানি এবং উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন করে। এই যে লাইনটা লিখছে না, ইন্টারমিডিয়েট উঠে দেখবা এই লাইনের সারমর্ম হচ্ছে 5টা পেজ, এত বড় 5টা পেজ আছে। তার মানে 5টা পেজকে উনি শর্ট করে কি করছে? একটা লাইনে বলে দিচ্ছে। এখন তোমাকে যদি আমি পড়াইতে চাই, এটাকে আমাকে শর্ট করতে হবে, এখন আমি তোদের শর্ট করে পড়াবো। তাহলে উনি কি বলছে বলতো? উনি কি বলছে আমি আরেকবার বলি, দেখো অভিনয় করে দেখাই। গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন এনএডিএইচ, অ্যাসিটাইল কোয়ে ধাপে উৎপন্ন এনএডিএইচ, ক্রেবস চক্রে উৎপন্ন এনএডিএইচ এবং এফএডিএইচ, এরা সবাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় হবে? আবরণে হবে না? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এসে কি হবে? জারিত নাকি বিজারিত? জারিত হয়ে কি কি তৈরি করবে? এটিপি তৈরি করবে, হাইড্রোজেন তৈরি করবে, ইলেকট্রন তৈরি করবে, আর কি তৈরি করবে বলতো? পানি তৈরি করবে। এটিপি, পানি, উচ্চ শক্তির ইলেকট্রন আর প্রোটন তৈরি করবে। প্রোটন মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন। প্রোটন মানে কি বলতো? হাইড্রোজেন আয়ন। কথা বোঝা গেছে? তাহলে কি কি জিনিস তৈরি করছে সে বলতো? এটিপি তৈরি করতেছে, পানি তৈরি করছে, উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করছে, মানে উচ্চ শক্তির কথা বাদ দাও, ইলেকট্রন তৈরি করছে মনে করো। এটিপি, পানি, ইলেকট্রন আর হাইড্রোজেন। প্রোটন মানে এখানে হাইড্রোজেন। এই চারটা জিনিস তৈরি করতেছে। এখন আমাদের ব্যাপার, পরবর্তী লাইনটা কি বলছে দেখো একটু পড়ে নেই। কি বলছে? উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন গুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে, সেই শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়া সংগঠিত। তোমাদের মাথার উপর দেখেছি আমি জানি। তার মানে অ্যাকচুয়ালি কি হলো বলো? অ্যাকচুয়ালি আমি একটু সবাই আমার দিকে মনোযোগ দাও। এই লাইনটা এখন আমরা অর্থ বুঝবো, তোমরা লাইনটা বুঝতে পারবা। গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন এনএডিএইচ, অ্যাসিটাইল কোয়ে ধাপে উৎপন্ন এনএডিএইচ এবং ক্রেবস চক্র ধাপে উৎপন্ন এনএডিএইচ এবং এফএডিএইচ, এরা সবাই এখন কোন দিকে যাওয়া শুরু করবে বলতো? কার দিকে যাওয়া শুরু করবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তাদের কেমনে করে তোড়কে, মানে ভেঙে চুরে চারটা জিনিস বানাবে। কি কি বানাবে বলতো? এটিপি, ইলেকট্রন, হাইড্রোজেন আর পানি। এখন আমরা দেখবো যে এরা এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাওয়ার পর কেমনে তারা চারটা জিনিস বানাইতেছে। কথা কি আমার বুঝতে পারছো? ওকে, তাহলে এখন ওখান থেকে কে যাত্রা শুরু করছে বলো? এটিপি নাকি এনএডিএইচ? এনএডিএইচ আসা শুরু করছে দিক দিয়ে। এখান থেকে আসা শুরু করছে, এনএডিএইচ আসা শুরু করছে। এরা দুজন আমরা করে বের হয়ে বাইরে আসা শুরু করছে। কারণ আমরা জানি যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা হয়, এটা কোথায় হয় বলতো? মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন নাকি ভেতরের মেমব্রেনে? ভেতরের মেমব্রেনে। ভেতরের মেমব্রেনটা কি স্মুথ নাকি ভাঁজ করা? এমন করে ভাঁজ করা থাকে, এমন করে ভাঁজ করা থাকে। গতদিন তোমাদের আমি শর্ট করে বলছিলাম, আজকে একটু বিস্তারিত ব্যাপারটা বুঝো। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম, আচ্ছা আমি এই ভাঁজটা দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ভাঁজ দেখাচ্ছি, তাহলে তোমাদের ঝামেলা লাগবে। এমনি করে বুঝো। আচ্ছা ভাঁজ নাই দেখায়, ঝামেলা করবো পরে এসে। এমনি বুঝো, মনে করো ভাঁজ নাই, ভেতরের মেমব্রেন মনে করো ভাঁজ নাই। কিন্তু তোমাদেরকে আমি যখন মাইটোকন্ড্রিয়া পড়াইছিলাম তখন তোমাদের বলা হয়েছিল যে ভাই এই যে ইনার মেমব্রেন আছে, সেই ইনার মেমব্রেন পুঁতির মালার মতো এরকম জিনিস থাকে না, বলছিলাম না? এদের নাম কি অক্সিজম বলছিলাম? এদের নাম কি ছিল? এদেরকে আমরা বলেছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। অক্সিজম কি ছিল? টাওয়ারের মতো জিনিসটা ছিল। ঠিক আছে, টাওয়ারের মতো জিনিসটা ছিল। এখন আমি বলি ওই টাওয়ারের মতো জিনিসটা আমি দেখাচ্ছি, মনে করো, খেয়াল করো ভালো করে, এখানে একটু ভালো করে বুঝবা। ওই যে তোমাদের মনে আছে আমরা যখন ওই যে থাইলাকয়েড চাকতি করেছিলাম, ভেতরের দিকে হাইড্রোজেন বেড়ে যাচ্ছিল, একটা সময় হাইড্রোজেন এমন করে বের হয়ে আসলো, এইখানে একটা যন্ত্র ছিল, এইখানে একটা যন্ত্র ছিল,
সেই যন্ত্র যে দেখতে এরকম ছিল, তার নিচে এরকম একটা ইয়া ছিল, এটা এরকম ছিল, এরকম ছিল। এটা কি বলতো? অক্সিজেন। এই সেম জিনিসটা এখানেও আছে। তাহলে ভাই আমার এই হাইড্রোজেনটা কি করছিল, এদিকে বের হচ্ছিল না? হাইড্রোজেন যখন বের হচ্ছিল তখন পাশে কে বসেছিল? এডিপি সাথে ফসফেট নিয়ে বসেছিল। এই যে বের হওয়ার সময় যে শক্তিটা বের হয়েছিল, এই শক্তির সাথে যুক্ত হয়ে কি তৈরি করছিল সে? এই সেম কাহিনী এখন এখানে হবে। দেখো কিভাবে হবে, তোমাদের ওরা যারা বুঝতে পারছিল তাদের জন্য এটা পানি হয়ে যাবে দেখো। এইখানে এই ইনার মেমব্রেনের মধ্যে থাকে হচ্ছে আমার, ভালো করে বুঝো, ইনার মেমব্রেনের মধ্যে উল্টা হয়ে এমনি করে উল্টা হয়ে থাকে হচ্ছে আমার, এটার নাম হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এটা নাম মনে করো অক্সিজেন। আমি চাই এটা কঠিন জিনিস, বাট তারপরে তোমরা বুঝো। ঠিক আছে, তাহলে আমার এখানে আমি জাস্ট আমার যে দৃশ্যপট বা আমার যে সিনারিও, এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এদিক থেকে যাত্রা শুরু করেছে এনএডিএইচ, অ্যাসিটাইল কোয়ে থেকে যাত্রা শুরু করেছে এনএডিএইচ, এখান থেকে যাত্রা শুরু করেছে এনএডিএইচ আর এফএডিএইচ। তারা কোথায় কোথায় যাচ্ছে বলতো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার নাম কি? এই যে পুতির মালার জিনিসগুলোর নাম কি বলতো? এরাই হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। কেন নাম দেওয়া হয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন? দেখো নামের মধ্যে বলা আছে এটা একটা চেইন, মানে এটা একটা জিনিস, একটা চেইনের মতো ধারাবাহিকতার একটা জিনিস, ধারাবাহিক ভাবে চলার মতো একটা জিনিস। এবং এটা কি করবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে। ট্রান্সপোর্ট মানে কি? স্থানান্তর করা বা প্রবাহ করা। অর্থাৎ এটা এমন এক ধরনের জিনিস যেখান থেকে কি হবে বলতো? ইলেকট্রন গুলা প্রবাহিত হবে বা ট্রান্সপোর্ট হবে। এখন ইলেকট্রন আসবে ভাই, কোথাকার ইলেকট্রন আসবে একটু বলেন সেটা। দেখো ভালো করে এখানে বুঝো। এখন আমি এনএডিএইচ আসলো এখান থেকে, এখান থেকে এনএডিএইচ আসলো, এখান থেকে এনএডিএইচ আসলো। আমি যে কোনো একটা এনএডিএইচ দেখো সে কি করবে? ধরো মনে করো গ্লাইকোলাইসিসের এনএডিএইচ এখানে আসছে, সবার জন্য দেখানো সম্ভব না। মনে করো গ্লাইকোলাইসিসের এনএডিএইচ এখানে আসছে। এইটা হচ্ছে কোথাকার এনএডিএইচ বলতো? এটা কোন এনএডিএইচ? এটা মনে করো গ্লাইকোলাইসিসের এনএডিএইচ। এটা হতে পারে অ্যাসিটাইল কোয়ের এনএডিএইচ, এটা হতে পারে এই তোমার কি বলে এটার নাম, ক্রেবসফের এনএডিএইচ হতে পারে। এনএডিএইচ এখানে আসার পরেই বলবে এই কোথায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কোথায় দেখি। তখন এখান থেকে বলবে আমি এই যে ভাই আছি এখানে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দেখো তোমার এটা অনেক বিস্তারিত একটা জিনিস। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ভিতরে যে পুতির মালা দেখতেছো না, এদের ভেতরে কিছু কেমিক্যাল থাকে, এফইএস, আয়রন সালফার, এরকম টাইপের অনেক পদার্থ থাকে এর ভেতরে। ওগুলো তোমাদের আমি দেখাচ্ছি না আপাতত, তোমরা পরে শিখবা ইন্টারমিডিয়েট উঠলে। অনেকগুলো কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, কমপ্লেক্স 5, অনেকগুলো কমপ্লেক্স থাকে এর ভেতরে, তোমাদের জানার দরকার নেই। এসে কি করবে দেখো, এনএডিএইচ আসার সাথে সাথে কি করবে? এসে এই যে পুতির মালা আছে না, এর গায়ের উপর ধাক্কা মারবে। ধাক্কা মারার সাথে সাথে দেখো কি হবে, এই এনএডিএইচটা ভেঙে চুরে তৈরি করে ফেলবে হচ্ছে এনএডি প্লাস। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝবা। তাহলে এখানে যে এনএডিএইচটা আসলো, সেই এনএডিএইচটা এই পুতির মালাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার মাধ্যমে সেখানে কি তৈরি করলো বলতো? এনএডি প্লাস তৈরি করলো। সারা জীবন মাথায় রাখবা, এনএডি কারো লেখার দরকার নাই। এনএডিএইচ যখন ভাঙ্গা যায় তখন সে তৈরি করে হচ্ছে এনএডি প্লাস আর দুইটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেন আয়ন। এই লাইনটা সারা জীবন মনে রাখবা। একটা এনএডিএইচ যখন ভাঙ্গা যায়, দেখো তো ভাই কেন কেন এরকম হলো? আচ্ছা এখানে ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন তুমি এনএডি প্লাস কে দিয়ে দাও, তাহলে কি হবে? এনএডি হবে না? আর একটা ইলেকট্রন তুমি হাইড্রোজেনকে দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। আর এই দুটোকে যুক্ত করে দিলে কি তৈরি হয়ে যাচ্ছে বলতো? এনএডিএইচ। এই জিনিস পাই যাচ্ছি না আমি? তার মানে আমি এনএডিএইচ কে ভাঙলে কি পাবো? এনএডি প্লাস পাবো, দুইটা ইলেকট্রন পাবো, আর কি পাবো বলতো? একটা হাইড্রোজেন পাবো। কথা কি বুঝতে পারছো কিনা? এখন দেখো ভাই কত মজার একটা জিনিস, তোমরা সব বুঝতে পারবা, টেনশন নেওয়ার কিছু নেই। তাহলে বলতো এনএডিএইচ যখন আমি ভাঙ্গা ফেললাম তখন আমি কি পাইছি? এনএডি প্লাস পাইছি, সাথে কি পাইছি? সাথে কি পাইছি? দুইটা দুইটা ইলেকট্রন পাইছি, আর একটা কি পাইছি বলতো? হাইড্রোজেন পাইছি। পাইছি না? এবার শোনো, কাহিনী হচ্ছে এই হাইড্রোজেনকে তখন বলা হয় হাইড্রোজেন তোর ভেতরে থাকা যাবে না, তুই বাইরে বের হ। তখন হাইড্রোজেনকে এখান থেকে লাথি মেরে এই চেইনের ক্রস করে এখানে পাঠিয়ে দেওয়া হয়, এখানে পাঠিয়ে দেওয়া হয়। এই জায়গাটার নাম কি বলতো? দুইটা মেমব্রেনের মাঝখানে জায়গাটা না এটা, এই বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা আছে, একে এখানে পাঠিয়ে দেওয়া হয় হাইড্রোজেন। কথা বুঝতে পারছো? এনএডি প্লাস এখানেই থেকে যায়, হাইড্রোজেন কোথায় চলে যায়? বাইরের মেমব্রেনে চলে যায়। বাইরের মেমব্রেন আর দেখো এটা কি, এটা হচ্ছে তোমার বাইরের মেমব্রেন, এটা এটা কি ভেতরের মেমব্রেন। দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানে হাইড্রোজেনকে পাঠিয়ে দেওয়া হয় যে তুই চলে যা, তুই নির্বাসিত আজকে, তো থাকার এখানে জায়গা নাই, তুই নির্বাসিত। তাহলে দেখো আমার এনএডি প্লাস কই থাকলো? ভেতরে থাকলো। হাইড্রোজেন কই চলে গেল? বাইরে চলে গেল। আর দুটো ইলেকট্রনের কি হবে এখন?
এই দুইটা ইলেকট্রনকে বলা হবে যে ভাইয়া আপনি চেনের মধ্যে চলে আসেন। এটা তখন এখান থেকে ইলেকট্রন গুলো চলে আসবে এইখানে, এই যে চেন আছে না, চেনটা, এই চেনের মধ্যে ইলেকট্রনটা চলে আসবে এখানে। তখন ইলেকট্রনকে এই লাল কালারের যে গোলাকার জিনিসটা আছে, একে লাথি মেরে এখানে পাঠাবে, এবার একে লাথি মেরে এখানে পাঠাবে, এখানে লাথি মেরে এখানে পাঠাবে, এখানে পাঠাবে, আস্তে 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 এখান থেকে এসে এই ইলেকট্রনটা কি হবে দেখো তো, এমনি করে দেখো। প্রথমে এখানে কোথায় আসলো ভাই, এখানে আসলো না, এখান থেকে এখানে আসলো, এখান থেকে কোথায় আসলো এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে কোথায় আসলো বলতো এখানে। এরপর এক ধাক্কা মেরে আবার ইলেকট্রন কি করে দিবে, বাইরে বের করে দিবে, এখানে মানে ভেতর দিকে প্রবেশ করাই দিবে। তাহলে দেখো তো ভাই এখানে কি হলো, ইলেকট্রনটা প্রবাহিত হইলো না, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে কি আরেকবার বলি, এনএডিএইচ আসার পর, এনএডিএইচ আসার পর প্রথম যে পুতির মালাটা ছিল তার গায়ে, এরা মনে করো পুতির মালা, এটা মনে করো এনএডিএইচ, এটা যখন আমরা ধাক্কা মারছে এটাকে ভাঙ্গা কয়টা জিনিস তৈরি করছে, কয়টা জিনিস তৈরি করছে, তিনটা। কি কি জিনিস তৈরি করছে, এনএডি প্লাস তৈরি করছে, দুইটা ইলেকট্রন তৈরি করছে, আর একটা কি তৈরি করছে, হাইড্রোজেন। এনএডি প্লাস এর কি হইলো বলো তো, সে কোথায় থাকলো, ভেতরে থেকে গেল। হাইড্রোজেনকে আমরা কোথায় পাঠিয়ে দিলাম, এই মাঝখানে পাঠিয়ে দিলাম। আর ইলেকট্রনে কোথায় পাঠাইছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের উপর দিয়ে প্রবাহিত হতে পাঠাই, সে এমনি করে আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে, হয়ে হয়ে সে বাইরে চলে গেছে। কথা বুঝতে পারছো? ওকে, এইবার তোমার কাছে কি মনে হয় এনএডিএইচ কি একটা আছে এখানে, এনএডিএইচ কতগুলো আছে বলো তো, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে ছয়টা, এরকম আছে না? এরা সবাই এখন এখানে এরকম প্রক্রিয়ায় ভাঙবে। তাহলে দেখো তো ভাই, এরা যখন যখন ভাঙবে তখন তখন হাইড্রোজেন তৈরি হবে না? আর এই হাইড্রোজেন গুলো কোথায় যেয়ে জড়ো হবে বলতো, এই মায়ের এই জায়গাতে এসে জড়ো হবে। তার মানে কিছুক্ষণ পর, আচ্ছা শুধু কি এনএডিএইচ ভাঙবে, এফএডিএইচ ভাঙবে না? এফএডিএইচ কি হবে বলতো, পুতির মালাতে এসে ধাক্কা মারবে। এখানে তো পুতির মালা একটা নাই, তো লক্ষ লক্ষ পুতির মালা আছে নাকি, পুতির মালা কি একটা আছে? ধরো এনএডিএইচ মনে করো ধাক্কা মেরে তার সে ভেঙে ফেললো, ভেঙে মনে করো এই কাহিনী করলো। এফএডিএইচ যখন এসে ধাক্কা মারবে, এফএডিএইচ ধাক্কা মারলেও কি তৈরি করবে, ওই একটা এফএডি প্লাস, প্লাস দুইটা ইলেকট্রন প্লাস একটা হাইড্রোজেন তৈরি করবে। তাহলে ওই হাইড্রোজেনটা কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। আর ইলেকট্রন দুটো কোথায় থাকবে বলতো, এই যে প্রবাহিত হয়ে কোথায় আসবে বলতো, এখানে চলে আসবে। এই সেম প্রক্রিয়া। তার মানে বলতো এনএডিএইচ আর এফএডিএইচ তাদেরকে ভাঙার প্রক্রিয়াটা কোথায় হচ্ছে, এই পুতির মালার উপর না? পুতির মালা কি করতেছে, এনএডিএইচ আর এফএডিএইচ কে ভেঙে কি তৈরি করতেছে বলতো ভাই, এনএডি প্লাস অথবা এফএডি প্লাস, দুইটা ইলেকট্রন আর একটা কি তৈরি করছে, হাইড্রোজেন। হাইড্রোজেন গুলো কোথায় যে জড় হচ্ছে, দুইটা মেমব্রেনের মাঝখানে জায়গাতে। ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে, ইলেকট্রন এই চেনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এনএডি প্লাস আর এফএডি প্লাস কোথায় থাকতেছে, তারা ভেতর থেকে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? তারা এইভাবে থেকে যাচ্ছে। এখন দেখো, একটা সময় যখন এরকম ভাঙাভাঙির প্রক্রিয়া চলবে, একটা সময় বলতো হাইড্রোজেনের পরিমাণটা এই পাশে বাড়তে শুরু করবে না, বাড়তে শুরু করবে কিনা? এখানে প্রচুর পরিমাণ হাইড্রোজেন বাড়তেছে, প্রচুর পরিমাণ হাইড্রোজেন বাড়তেছে। এবার খেয়াল করো ভালো করে, খেয়াল করো খেয়াল করো, এই যে দুইটা ইলেকট্রন আছে না, এই দুটো ইলেকট্রন এখানে থেকে গেছে। এবার এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোজেন বেড়ে গেছে। এখন হাইড্রোজেন যখন বেড়ে যায়, দেখো সে কি বের হয়ে যাওয়ার চেষ্টা করে না? তখন এখানে এত পরিমাণ হাইড্রোজেন বেড়ে গেছে যে সে এবার চাচ্ছে দিতে বের হইতে। কথা বুঝতে পারছো, সে কি চাচ্ছে বলতে, বের হতে যাচ্ছে। এখন হাইড্রোজেন যখন এই দিক দিয়ে জোরে পাম্প করে যখন এমন করে বের হবে, তখন এখান থেকে কি তৈরি হবে, শক্তি তৈরি হবে না? দেখো তো এই হাইড্রোজেন গুলো যখন এখন এমনি করে বের হওয়া শুরু করবে, তখন কি তৈরি হবে, এখানে হাইড্রোজেন ধরো এখান থেকে বের হয়ে এখানে চলে আসতেছে। তাহলে এখন এখানে কি তৈরি হবে বলতো, শক্তি তৈরি হবে কিনা? এই তোমাদের আমি বলেছিলাম না, আয়ন যখন গতিশীল হয় তখন এখানে কি তৈরি হয়, শক্তি তৈরি হয়। তার মানে এখানে কি তৈরি হচ্ছে বলতো, এখানে এখানে তৈরি হচ্ছে আমার কি বলো, শক্তি তৈরি হচ্ছে। এইবার সবাই পরে লিখো, পরে লিখো, তাকাও। তাহলে দেখো এখানে হাইড্রোজেন চলে আসলো, এখানে কি চলে আসলো, ইলেকট্রন চলে আসলো। এবার আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, ভালো করে শোনো, এই কনসেপ্টটার উপর ডিপেন্ড করে আমরা আজকে পরবর্তী, তোমরা তো সবাদ শ্বসন পড়ছো তাই না? তোমার কি অবাধ শ্বসন তো পড়ো নাই? অবাধ শ্বসনের যে ব্যাপারগুলো সেটা এখন তোমরা বুঝবা। এখন যে লাইনগুলো বলবো এগুলো অবাধ শ্বসনের জন্য রিলেটেড। দেখো এবার কাহিনীর মধ্যে চলে আসবে হচ্ছে অক্সিজেন। কে চলে আসবে ভাই, এই যে ইলেকট্রনটা তুমি যে ছাইড়া দিলা, ইলেকট্রনটা কই যাবে এখন? ইলেকট্রনকে গ্রহণ করার জন্য কাউকে লাগবে না? ইলেকট্রনকে গ্রহণ করার জন্য এখানে বসে থাকে হচ্ছে একটা অক্সিজেন। কে বসে থাকে বলতো, একটা অক্সিজেন। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তুমি যে নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছ, এটা কই যাচ্ছে, আমার কোষে যাচ্ছে না? কোষ, এটা মনে করো সেই কোষ, আমাদের কোষ, কোষের মধ্যে কোথায় যাচ্ছে, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাচ্ছে, যে এসে ওয়েট করে আছে যে কখন ইলেকট্রনটা বের হবে। যখন ইলেকট্রনটা বের হয়েছে, অক্সিজেন কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে। আর সাথে কি এখানে পাশে কি আছে বলতো, হাইড্রোজেন আছে না? তাহলে হাইড্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন, এই তিনটা জিনিস এবার এখানে যুক্ত হবে। এখন তোমরাই আমাকে বলো, হাইড্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন যুক্ত হলে কি তৈরি করবে?
পানি তৈরি করবে। এই রিয়াকশন তোমাদের মানে সমতা করার দরকার নেই, জাস্ট খালি মনে রাখো অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রন যুক্ত হয়ে গেলে এখানে কি তৈরি করবে, পানি তৈরি করবে। এখন তোমরাই বলো ভাই, একটু আগেই তোমরাই না বললা পানি তৈরি করতে হবে, প্রোটন তৈরি করতে হবে, দেখো তো মিলছে কিনা। তুমি এখানে কি তৈরি করলা, দেখো হাইড্রোজেন তৈরি করলা মানে প্রোটন তৈরি করলা, এই দুটোকে মিক্স করে কি করলা, পানি বানাইলা, বানাইছো কিনা। আর কি, আর শর্ত কি ছিল, এটিপি বানানোর কথা ছিল না। এই দেখো শক্তি তুমি বের করছো, এই শক্তিটা কি এখন, এই শক্তিটাই এখন বের হয়ে সে কি করবে জানো, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে সে কি বানায় ফেলবে, এখানে এটিপি বানায় ফেলবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর তাই এই যে শক্তিটা, যেটা শক্তিটা কি বলো এখানে, আমি এটা লিখতে ভুলে গেছি, শক্তিটা কি বলতো, এটা এটিপি। শক্তিটা কি এটা, যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে এটিপি হবে, প্রাণী কোষ হলে এটার নাম কি হয়ে যাবে, জিটিপি হয়ে যাবে। কথা বোঝা গেছে? ওকে। যদি আসলে দেখো আমি একটু তোমাদের বলি, এটিপি আর জিটিপির যে কাহিনীটা, এটা তোমরা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দাও। মনে রাখবে যাহাই এটিপি তাহাই জিটিপি, এখানে এটিপিটাই মনে রাখো তোমরা আসলে। আর গ্রেফসের ক্ষেত্রে তোমরা কি মনে রাখবে, দুইটা জিটিপি মনে রাখবে, জাস্ট এতটুকু। তাহলে এখানে কি তৈরি হচ্ছে বলো তো, এটিপি। আচ্ছা এবার এখন আমাকে একটা কথা বলো, একটা এনএডিএইচ কে ভাঙলে, একটা এনএডিএইচ কে ভাঙলে এখানে কয়টা এটিপি তৈরি হওয়ার কথা, তিনটা এটিপি তৈরি হওয়ার কথা। তার মানে চিন্তা করো, এখানে যে পরিমাণ শক্তি বের হইতেছে সেই পরিমাণ শক্তি দিয়ে এখানে কয়টা এটিপি বানানো যাবে, তিনটা। তুমি একটা এনএডিএস ভাঙছো না, তাহলে একটা এনএডিএস ভাঙলে যে পরিমাণ শক্তি এখানে বের হবে সেই শক্তি আসলে কয়টা এটিপির সমান, তিনটা এটিপির সমান। কথা বোঝা গেছে? তাহলে এখানে এটিপি কয়টা হবে অ্যাকচুয়ালি বলতো, তিনটা। একটা এফএডিএস ভাঙলে যে পরিমাণ শক্তি তৈরি হবে সেই পরিমাণ শক্তি দিয়ে দুইটা এটিপি তৈরি করা যাবে। এজন্য এফএডিএস এর ক্ষেত্রে শক্তির মান কত, এফএডিএস কে ভাঙলে কয়টা শক্তি পাওয়া যায়, একটা এফএডিএস কে ভাঙলে কয়টা এটিপি পাওয়া যায়, দুইটা এটিপি পাওয়া যায়। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু বলা হয়েছে। এখন দেখো, তাহলে এখন তোমরা কি কি বললা, এটিপি পাওয়া যায়, আর কি বলছিলা, ইলেকট্রন পাওয়া যায়। এই যে ইলেকট্রন পাওয়া গেছে কিনা দেখো, এই যে ইলেকট্রন পাইছো কিনা দেখো, পাইছো না ইলেকট্রন, তাহলে তুমি এটিপি পাইলা, পানি পাইলা, ইলেকট্রন পাইলা, হাইড্রোজেনও পাইলা। কাহিনী বোঝা গেছে? একদম সিম্পল রুলস। কি হবে, এনএডিএইচ, আমি মনে করো এনএডিএইচ ভাই, আমি মনে করো এনএডিএইচ, এটা মনে করো হচ্ছে পুতির মালা, এটা মনে করো সেই পুতির মালা, একটা পুতির মালা, দুইটা পুতির মালা। আমি যে কি করছি, আরে ধাক্কা মারছি, আমি যখন ধাক্কা মারছি তখন আমি ভেঙে গেছি। আমি ভেঙে গেলে কি হবে, চারটা জিনিস, কয়টা জিনিস তৈরি হবে, তিনটা জিনিস তৈরি হবে। আমার নাম কি, এনএডিএইচ। আমি ভেঙে গেছি, ভেঙে গেলে কি তৈরি করবো, এনএডি প্লাস তৈরি করবে। এনএডি প্লাস কই থাকবে বলতো, ভেতরেই থেকে যাবে, এখানে ভেতরে থেকে যাবে না। দুইটা ইলেকট্রন কই যাবে, এই যে এই চেন থেকে এই চেনে, এই চেন থেকে ওই চেনে যে আসতে একটু একটু পরে এখান থেকে সুন্দর করে সে বের হয়ে যাবে। আর হাইড্রোজেন কি হবে, তাকে লাথি দিয়ে এখানে বাইরে বের করে দেওয়া হবে। আচ্ছা কেন বলতো প্ল্যান করে হাইড্রোজেনকে বের করা হয়েছে, কারণ হাইড্রোজেন যদি বের না হইতো তাহলে কি এখানে এদিক দিয়ে সে প্রবেশ করতো, আর এই প্রবেশ যদি না করতো তাহলে কি আমি এটিপি পাইতাম। এই জন্য তাহলে প্রথমে কি করা হয়েছে বলতো, হাইড্রোজেনকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে এই পর্যন্ত? ইলেকট্রনটা এমন করে প্রবাহিত হতে 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 এখানে চলে আসছে। এই ইলেকট্রনটা বের হওয়ার পর দেখো, আমি যদি এখানে অক্সিজেনকে না রাখতাম, আচ্ছা ভাই অক্সিজেনকে তুমি যদি না রাখতা, ইলেকট্রনকে গ্রহণ করার মতো কেউ এখানে থাকতো, ইলেকট্রনকে যদি কেউ গ্রহণ না করে তাহলে তুমি এখান থেকে এটিপি পাইতা না। এটার একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আপাতত তোমরা কেউ প্রশ্ন করো না। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা মনে করতে পারো যে ভাই ইলেকট্রনটা যে বের হইলো, এই ইলেকট্রনের সাথে এই শক্তির তো কোনো সম্পর্ক নেই, ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে বের হইতেছে, এটা যদি না, যদি অক্সিজেন এখানে নাও থাকতো তাহলে তো ভাই তাও তো এটিপি তৈরি হওয়ার কথা এখানে, তাই মনে হচ্ছে না তোমার কাছে? দেখো এটিপি তৈরি হচ্ছে কোন দিকে, এখানে, আর অক্সিজেন যুক্ত হচ্ছে কোথায়, এখানে। এখন অক্সিজেন যদি নাও থাকে তাহলে কি এটিপি তৈরি হবে? আমার প্রশ্ন এটা, তোমরা একটু আমার প্রশ্নটা করলা না, যে ভাই এইখান থেকে এই মেকানিজমের মাধ্যমে তৈরি হচ্ছে আমার অক্সিজেন, মানে ইলেকট্রন, এই ইলেকট্রনের সাথে যুক্ত হচ্ছে কে বলতো, অক্সিজেন, এর সাথে যুক্ত হচ্ছে হাইড্রোজেন, তৈরি হয়ে কি তৈরি করছে, পানি তৈরি করছে। এখন বলতো যদি এই অক্সিজেন যদি এখানে না থাকতো তাহলে কি আমার এখানে শক্তি তৈরি হতো, কেন হতো না বলতো? হাইড্রোজেনই তো এখানে নাই, তোমার হাইড্রোজেনটা তুমি যখন বের করবা সেই হাইড্রোজেনটাই তো এসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি বানাবে রে ভাই। তুমি এখানে যদি হাইড্রোজেনই না পাও তাহলে কি তোমার এখানে শক্তি তৈরি হবে নাকি? জাস্ট একটা জিনিস মাথায় রেখো ভাই, এখানে আমার মেন কথা হচ্ছে, যদি কখনো প্রশ্ন করে এখান থেকে, প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি তোমাদের এই লেভেলে, প্রশ্ন করবে এরকম ভাবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, কোনটা, কয়টা ইলেকট্রন তৈরি হচ্ছে, দুইটা। এই ইলেকট্রনের গ্রহীতাকে কে গ্রহণ করছে, কে, অক্সিজেন গ্রহণ করছে। আর এই যে আমার এখানে যে তোমার হাইড্রোজেনটা আসলো, সেই হাইড্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন এরা মিলে কি তৈরি করছে, এখানে পানি তৈরি করছে। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে বলতো এই প্রক্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সবচেয়ে ইম্পর্টেন্ট অণু কোনটা, অক্সিজেন। এই লাইনটা বোঝানোর জন্য এত কাহিনী করলাম। তাহলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, অক্সিজেন। অক্সিজেন থাকলে সবাত শ্বসন হবে, ওই যে তোমরা বললাম না অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসন, অক্সিজেন না থাকলে অবাত শ্বসন। এই যে অক্সিজেন থাকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলবে,
এটাকে আমরা বলবো সবাত। অক্সিজেন যদি না থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চলবে? এই অক্সিজেন না থাকলে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চলবে? তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা অবাত শোষণ হয়ে যাবে। তাহলে ভালো করে আরেকবার শুনে নাও, আরেকবার সবাই একটু তাকাও। তাহলে কি বললাম বলো? এখান থেকে যদি এখানে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলমান রাখার জন্য দেখি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলমান রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল কোনটা? অক্সিজেন। অক্সিজেন যদি থাকে তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলবে, আর অক্সিজেন না থাকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলমান রাখতে হলে আমাকে কি করতে হবে? অক্সিজেন দিতে হবে। আর অক্সিজেন দেওয়া মানে এটাকে আমরা কি বলি বলতো? সবাত শোষণ। তাহলে অক্সিজেন যদি না থাকে তাহলে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলবে? তখন সেই শোষণকে আমরা বলবো হচ্ছে অবাত শোষণ। এখন আমরা করবো হচ্ছে অবাত শোষণ। এটা তুলে নাও সবাই, একটু বড় করে চিত্রটা আঁকো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। আমি একটু ভিজিবিলি করে ফেললাম। আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি। এই বড় করে চিত্রটা আঁকবা সবাই, বড় করে চিত্রটা আঁকবা, বড় করে। খাতার দরকার হলে এমন করে উল্টা করে নাও, খাতার দরকার হলে ল্যান্ডস্কেপ করে নাও। মাঝখানে জায়গাটা যাতে বড় থাকে, মাঝখানে জায়গাটা যাতে বড় থাকে। আচ্ছা দাঁড়া, আমি একটু সহজ করে দিই তোমাদের জন্য, দাঁড়াও। এটা সহজ হয়েছে? হ্যাঁ, এই তোমরা একটা কাজ করো, দাঁড়াও, আমি করে দিচ্ছি, আমি করেছি তারপর করো। আমি করেছি তারপর করো। এমনি করে আগে একটা বড় বক্স করবা, বড় বড় বক্স করার পর মাইটোকন্ড্রিয়াটা অনেক বড় করে দাও, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু আমাদের কাহিনী। এখানে ছিল হচ্ছে আমার গ্লুকোজ, তাই না? এই সবাই ভাবে লিখো, গ্লুকোজ আমি কি তৈরি করলাম? এখানে পাইরুভিক অ্যাসিড বানাইছিলাম। আর এখানে কি বানাইছিলাম? NADH, দুইটা NADH বানাইছিলাম। এই পাইরুভিক অ্যাসিডটা চলে গেছে কোথায়? এখানে যাওয়ার পর পাইরুভেট থেকে তৈরি করছে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এত কিছু লেখা লাগবে না। অ্যাসিটাইল কোয়েটা আবার চলে গেছে কোথায়? ক্রেবস চক্রের মধ্যে চলে গেছে অ্যাসিটাইল কোয়েটা। এখানে যাওয়ার পরে এসে কি বানাইছে বলতো? NADH বানাইছে, কার্বন ডাইঅক্সাইড বানাইছে, FADH বানাইছে, আর কি বানাইছে? GTP বানাইছে, তাই না? হ্যাঁ, কোনগুলা? সংখ্যা কতগুলা? ও আচ্ছা, আচ্ছা NADH কয়টা? এখানে 6টা, কার্বন ডাইঅক্সাইড 4টা, FADH কয়টা? 2টা, GTP কয়টা? 2টা। এটা বানাইছে। এরপর দেখো, এরপর আমি কি বলছিলাম? আচ্ছা অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি হচ্ছিল, সবাই একটু তাকাও তো, এটা একটু তোমরা তুলে নিবা। এখানে এখানে তোমরা এভাবে একটু তুলে নিবা। পাইরুভিক অ্যাসিড যখন ভেতরে ঢুকলো, এখানে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড কয়টা তৈরি হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড কয়টা? 2টা কার্বন ডাইঅক্সাইড। তারপরে তোমার NADH কয়টা? 2টা NADH এখানে তৈরি হয়েছে, তাই না? এরকম তৈরি হয়েছে। আচ্ছা এবার এই কাহিনীতে এবার এন্ট্রি ঘটবে কার? এবার আসবে হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাহিনী, তাই না? এটা হচ্ছে আমাদের সেই, এমনি করে রাখবা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এমনি করে দিবা। দেওয়ার পর এরপরে তোমরা এভাবে এই যে NADH-টাকে এমনি করে এখান থেকে বের করবা। NADH এমনি করে বের হয়ে যাচ্ছে এখান থেকে, FADH-টা এমনি করে বের হয়ে যাচ্ছে। NADH-টা এখানে এসে এই পুতির মালাকে ধাক্কা মেরে কি বানাইলো? NAD+ বানাইলো, হাইড্রোজেন বানাইলো, আর কি বানাইলো বলতো? 2টা ইলেকট্রন বানাইলো, তাই না? এই 2টা ইলেকট্রন এবার চলে গেল কোথায়? এখানে। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তারপর ইলেকট্রনটা দিতে সুন্দর করে বের হয়ে যাবে। আর হাইড্রোজেনটাকে কোথায় পাঠানো হবে? এইখানে পাঠাতে হবে। এই জায়গার মধ্যে থাকবে হচ্ছে হাইড্রোজেন। তোমরা এই মাঝখানে স্পেসটা বড় করে দিবা। মাইটোকন্ড্রিয়া দুইটা মাঝখানে যে স্পেসটা আছে না, এটা একটু বড় করে দিবা, যাতে করে হাইড্রোজেনটা ভালো করে বুঝে যায়। আচ্ছা এরপরে এখানে কে থাকবে ভাই? এখানে থাকবে হচ্ছে আমাদের অক্সিজনটা থাকবে। এরপরে হাইড্রোজেনটা এখানে অনেক বেশি বেড়ে যাবে, হাইড্রোজেন তখন এদিক দিয়ে বের হওয়া শুরু করবে। এই হাইড্রোজেন বের হয়ে গেল, আর এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের সাথে যুক্ত হবে কেডা? অক্সিজেন। ইলেকট্রন, অক্সিজেন, আর এখান থেকে হাইড্রোজেন, এরা মিলে এখানে কি তৈরি করবে? এখান থেকে তারা তৈরি করবে হচ্ছে পানি। এই এই তো ভাবে তুলে নাও, আসবে, এরা এখানে চলে আসবে। তারপর এখানকার 2টা NADH কোন দিকে দেওয়া যায়? এরাও মনে করে দিতে এখানে আসবে। একটু এটাও অ্যাড করো। হাইড্রোজেন যখন এদিক দিয়ে বের হয়ে যাইতেছে, এখানে কি তৈরি হবে? এই শক্তি। আর এই শক্তিগুলা ইউজ করে কি তৈরি করবে? এখানে এটি। এই পাশে একটা বক্স, এটা লিখে দিও, এই যেটা NADH ভাঙলে কি তৈরি পাওয়া যায়, এটা তুলে নিবা। এটা
NADH ভেঙে এই যে NAD প্লাস এর তৈরি করে, এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। এটাকে আমরা বলি জারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এডিপি তৈরি করবে এখানে, ঠিক আছে। এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, এই যে শক্তিটা আছে না, শক্তিটা ইউজ করে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে ফেলবে। আচ্ছা একটা কথা তোমাদের কাছে, এই সবাই একটু তাকাও, ভালো কথা মনে করছো, আমার মনে ছিল না জিনিসটা। এই তুমি যে এখানে শক্তিটা পাইলা, এই শক্তিটা ব্যবহার করে তুমি কি করছো, এডিপি বানাইছো না? এডিপিটা কেমনে বানাইছো? এডিপি ছিল তোমার কাছে, আশপাশে এডিপি ছিল, এর ভিতরে এডিপি ছিল, ওর সাথে ফসফেট লেগেছিল, ওই দুটো যুক্ত করে দিছো, কি তৈরি হয়ে গেছে বলতো? এটিপি। আচ্ছা বলো তো, এই এটিপি তৈরি করতে তোমার কি আলোর দরকার পড়ছে? আলো লাগছে এখানে? আলো লাগছে? কই থেকে আলো লাগছে? আলো লাগছে? কোনো আলো লাগে নাই। এই জন্য এটাকে আমরা কি ফটো ফসফোরাইলেশন বলতে পারবো? পারবো না। এখন আচ্ছা বলতো, এটাকে আমরা ফসফোরাইলেশন বলতে পারবো না? যেহেতু ফসফেট যুক্ত হওয়াকে আমরা কি বলি? ফসফোরাইলেশন। কিন্তু এখানে আমি এটাকে ফটো ফসফোরাইলেশন বলতে পারবো না, কারণ এখানে তো আলো লাগে নাই। এর নাম কি হবে? এই ফসফোরাইলেশনের নাম কি হবে? এই ফসফোরাইলেশনের নামটা হবে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমাদের পরীক্ষায় আসছে এটা, এসএসসি পরীক্ষার প্রশ্ন, যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে শক্তিটা তৈরি হচ্ছে, এই শক্তি উৎপাদনের নাম কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমি লিখে দিব, তোমরা আগে তুলে নাও এটা, তারপর বলতেছি আমি। এটা আমার বলা উচিত ছিল তখন। তাহলে ভাই যারা আবুল, যারা বুঝো নাই, তাদের জন্য আমি আরেকবার ছোট করে বোঝানোর চেষ্টা করছি। আবুল পোলাপান তারা তাকান, এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, ঠিক আছে। এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণ, ঠিক আছে ভাই? ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। আমি এই যে এতটুকু জায়গায় জুম করছি, যে এখান থেকে শুরু করে এতটুকু জায়গাকে আমি এখানে কাইটে নিয়ে আসছি। এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এই যে ইয়াগুলা, পুতিগুলা আর কি, এগুলো হচ্ছে পুতিগুলা। যারা বুঝতে পারেন নাই, এই কথা না, যারা বুঝতে পারেন নাই তারা একটু তাকান। এখানে আছে হচ্ছে আমার একটা যন্ত্র, যার নাম কি? অক্সিজম। এটা মনে করো অক্সিজম ভাই, এটা মনে করো অক্সিজম আছে, এমনি করে আমি দেখাচ্ছি আর কি। এখন আমার এখানে কি আসছিল দাওয়াত নিয়ে? NADH আসছিল, তাই না? NADH আইসা কারে ধাক্কা মারলো? পুতির মালাকে ধাক্কা মারলো। ধাক্কা মারলে এখানে কি তৈরি করবে? NAD প্লাস তৈরি করবে। এখান থেকে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আর এখান থেকে তৈরি করবে কি বলতো? দুইটা ইলেকট্রন তৈরি করবে, তাই না? এই জিনিস তৈরি করবে না? আচ্ছা, এই যে দুইটা ইলেকট্রন সে কোথায় যাবে এবার বলো? এই দুইটা ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে এই পুতির মালার মধ্যে ঢুকবে, ঠিক আছে। তাহলে এই পুতির মালার মধ্যে এখন কে আছে? দুইটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন লাফ দিয়ে কোথায় যাবে? এখানে। এখান থেকে লাফ দিয়ে এখানে, এখান থেকে লাফ দিয়ে এখানে, এরপরে এখান থেকে লাথি মেরে এখানে এমন করে বের করে দেবে। দুইটা ইলেকট্রন সুন্দর করে বাইরে বের হয়ে গেল। যেহেতু এখানে ইলেকট্রনটা NADH থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হইলো, এই জন্য এটাকে বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টটা কিসের মধ্যে হয়েছে বলতো? চেইনের মধ্যে হয়েছে না? এই জন্য আমরা কি বললাম? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে ভাই, তাহলে আমি দুইটা ইলেকট্রনের কাহিনী আমি এখানে বুঝলাম, যে আমার এখানে দুইটা, আমি কোথায় ইলেকট্রনটাকে দাঁড়াও এখানে, এই যে মনে করো দুইটা ইলেকট্রনকে আমি এখানে পাঠাই দিচ্ছি। এবার হাইড্রোজেন কি করব আমরা? হাইড্রোজেন কি করবো বলো? একে লাথি মেরে এইখানে পাঠাবো, এই যে জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গার মধ্যে হাইড্রোজেনকে পাঠাই দেবো। কথা বোঝা গেছে? এরপর এই হাইড্রোজেনটা একটু পরে কি হবে? হাইড্রোজেন পরিমাণটা বাড়তে শুরু করবে, বাড়বে না হাইড্রোজেনের পরিমাণটা? এইবার এই হাইড্রোজেন কি করবে? এদিক দিয়ে এসে এসে এই দিক দিয়ে বের হবে। এখন তোমরা অলরেডি জানো এর ভিতরে কি থাকে? অক্সিজোম নামক একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা কাজ করে, অক্সিজোম বলতে পারে, ATPase নামক একটা এনজাইম থাকে, সেখানে হেল্প করে, তাই না? এরকম অনেক কিছু তোমরা শিখছো। খেয়াল করো, এই হাইড্রোজেন কি করবে এবার? এদিক দিয়ে যখন সে প্রবেশ করে এখানে বের হবে, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন। আর এখানে ভাদাইম্যার মতো বসে থাকবে কে বলো? অক্সিজেন হচ্ছে ভাদাইম্যার মতো বসে থাকবে, এই অক্সিজেন। এখন
এই ইলেকট্রন চলে যাবে কার কাছে বলো? এই কার কাছে? অক্সিজেনের কাছে। অক্সিজেন চলে যাবে কার কাছে? হাইড্রোজেনের কাছে। এখন ইলেকট্রন, অক্সিজেন আর হাইড্রোজেন তিনজন মিল্লা এখানে কি বানাইবে? H2O, পানি। পানি বানাইবে। কথা বোঝা গেল? এবার লাস্ট, এবার শোনো। আচ্ছা, পানিটাকে একটু উপরে দিই আমরা, জায়গাটা খুবই কনজেস্টেড হয়ে যাচ্ছে। ইলেকট্রন, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি বানাবে এখানে বলো? পানি। এইবার একটু সবাই তাকাও, এখানে খেয়াল করো। আমি তোমাদের বলেছিলাম যে কোনো আয়ন যখন গতিশীল হয়, প্রবাহিত হয়, তখন শক্তি তৈরি হয়। তার মানে হাইড্রোজেন যখন এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে কি পাবো আমরা? শক্তি পাবো। একই সাথে দেখো তো ভাই, ইলেকট্রন যখন এখান দিয়ে প্রবাহিত হচ্ছিল, ইলেকট্রনও কি প্রবাহিত হচ্ছে না? তার মানে ইলেকট্রনের মধ্যেও কি আছে? শক্তি আছে। মানে অ্যাকচুয়ালি আমি হাইড্রোজেন প্রবাহের জন্য এখানে কি পাবো? শক্তি পাবো। ইলেকট্রন প্রবাহের জন্য এখানে কি পাবো? শক্তি পাবো। এই শক্তিগুলো অ্যাকুমুলেট হয়ে বা একসাথে হয়ে এইখান থেকে, এই যে এটা মনে করো শক্তি, খেয়াল করো, তাকাও সবাই, তাকাও সবাই। এই শক্তিটা এবার কি হয়েছে ভাই? বাইরে বের হয়ে গেছে। এখানে শক্তিটা কি হয়ে গেছে? বাইরে বের হয়েছে। এখন তোমরা তো জানো যেখানে শক্তি থাকে সেখানেই আদেলকার মতো কে বসে থাকে? এডিপি। আর তার একটা সাওয়াল আছে, ইনঅর্গানিক ফসফেট। কিন্তু এরা কখনো নিজেরা যুক্ত হতে পারে না শক্তি ছাড়া। এখন অলরেডি শক্তি আছে ভাই পাশে, এখন এরা সুযোগ নিবে। এই শক্তিটাকে ব্যবহার করে তারা কি বানাবে বলো? এখানে বানাবে হচ্ছে এটিপি। কথা বোঝা গেছে? এই কথা বুঝতে পারছো এই পর্যন্ত? এখন আমাকে বলো তো, তোমাদেরকে আমি বলেছিলাম এখানে যে এটিপিটা শক্তি তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, এটিপিটা কিভাবে তৈরি হলো? এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হলো না? তো তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকে আমরা কি বলি? ফসফোরাইলেশন বলি। এখন আমাকে বলো, ওই সালোক সংশ্লেষণ পড়ার সময় ফসফোরাইলেশনটার নাম কি ছিল? ফটোফসফোরাইলেশন। কারণ কি? ওখানে সূর্যের আলো দরকার পড়ছিল। তো ভাই এখানে কি সূর্যের আলো লাগছে? কোথা থেকে আলো এসে পড়ছে? এজন্য এটাকে আমরা ফসফোরাইলেশন বলবো, কিন্তু কোনো ফটোফসফোরাইলেশন বলবো না। কিন্তু দেখো তো ভাই, ভালো করে শোনো তো, তোমাদের আমি একটু আগে বললাম, তাকাও, এনএডিএইচ ভাইঙ্গা তুমি এই যে কাহিনী করলা, এটা কি জারণ বিক্রিয়া না? জারণের ইংলিশ তোমরা জানো? জারণ ইংলিশ কি? অক্সিডেশন। হ্যাঁ বলো। একটু একটু, এক মিনিট দাঁড়াও, এটা জেনে যাও। এই তাহলে জার্নাল ইংলিশটা কি বলতো? অক্সিডেশন। তার মানে এখানে তুমি যে শক্তিটা পাইছো, এই শক্তির উৎসটা কি? এই অক্সিডেশন না, এনএডিএস এর ভাঙা না? এই জন্য এই ফসফোরাইলেশনকে আমরা বলি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই এটা একটু বুঝে তারপর চলে যাও, তোমরা যারা চলে যেতে চাচ্ছ এখন। এই তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কেন বললাম? অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন কেন, সরি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কেন বললাম? কেন বললাম এটা বলো? কারণ এখানে যে শক্তিটা তৈরি হচ্ছে, এই শক্তিটা কই থেকে আসতেছে বলতো? এনএডিএইচ এর অক্সিডেশনের কারণে আসছে না, বা জার্নের কারণে আসতেছে। এই জন্য এটাকে আমরা কি বলি বলতো? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কথা বোঝা গেছে? আর ওইখানে আমরা কেন ফটোফসফোরাইলেশন বলছিলাম? কারণ ওখানে কি হেল্প করছিল? সূর্যের আলো, এই জন্য ফটোফসফোরাইলেশন বলছিলাম। এখানে আমরা কেন অক্সিডেটিভ বললাম? কারণ এখানে এনএডিএইচ এর এই যে শক্তিটা আমি পাইছি, এই শক্তিটা কিসের মাধ্যমে পাইছি? এনএডিএইচ এর কিসের মাধ্যমে বলতো? অক্সিডেশনের কারণে বা জারণের কারণে পাইছি। এই জন্য এটাকে আমরা কি বলছি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কথা বোঝা গেছে? তাহলে যদি আমি এটিপিটা আলোর কারণে পাই, তাহলে ফটোফসফোরাইলেশন। যদি আমি আলোটা অক্সিডেশন বা জারণের কারণে পাই, তাহলে কি হবে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে? এর চাইতে সহজ আর কি বলবো? যাও যাও, এবার যারা যারা যেতে চাও চলে যাও, এটা তুলে নিয়ে যাও একটু। এই তোর খাতাটা আমাকে দেখা যায় এখানে, এদিকে আয়, এদিকে আয়, খাতাটা বের কর। এই তোরা, এই তুই তুই খাতা নিয়ে আয়, তোর দুজনের পিছনে দুজনের। যার নাম হয়ে যাবে খাতা যদি কিছু না থাকে। দেখি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি? এই যে এটিপি তৈরি হয়, এটা কি বলে? ফসফোরাইলেশন বলে। হ্যাঁ ঠিক আছে, ঠিকই লিখছিস, কিন্তু তুই কার মধ্যে কি লিখছিস এটা? এখানে দাঁড়া থেকে একটু বলতো কি হয়েছে, কোথা থেকে কি হয়েছে? 2 মিনিটে বল, 2 মিনিটে বল কি হয়েছে এখানে। এই যে এখানে এনএডিএস কি করলো প্রথমে? জোরে জোরে বল, সবাই দেখতেছে, মেয়েরা আছে কিন্তু। পারলে চান্স থাকবে একটা, না পারলে তো দেখে দেয়। বল, এনএডিএস কি করলো এখানে এসে?
আর আর কি তৈরি করছে? হ্যাঁ, এইচ প্লাস আর কি তৈরি করছে? দুইটা ইলেকট্রন। ইলেকট্রন কোথায় গেল? হ্যাঁ, আর হ্যাঁ, বুঝতে পারছি এটা। ঠিক আছে, যাও যাও। এই হয়ে গেছে না তোমাদের? তাহলে এখান থেকে আমাদের এটা শেষ। এখন আমরা সবাই হেডলাইন দাও, অবাধ শ্বসন। হেডলাইন দাও, অবাধ শ্বসন। অবাধ শ্বসন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হেডলাইন দাও, অবাধ শ্বসন। দিছো? এই পর্যন্ত বোঝা গেছে ভাই? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে কারো কোনো সমস্যা? আরেকবার আমি একবারে প্রথম থেকে সামারি করি 2 মিনিটের মধ্যে। কতবার আর সামারি করবো? একদম 2 মিনিটের মধ্যে বলে দিই। গ্লুকোজ ভাঙলো, গ্লুকোজ ভাঙার পরে কি তৈরি করলো বলো তো? এই গ্লুকোজ ভাঙার পর কি তৈরি করলো? পাইরুভিক অ্যাসিড। কয়টা? দুইটা। দুইটা পাইরুভিক অ্যাসিড করে চলে গেল অ্যাসিটাইল কোয়ের মধ্যে, এই অ্যাসিটাইল কোয়ের চক্রের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে পাইরুভিক অ্যাসিড ভেঙে কি বানাইলো? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কোথায় চলে গেল? ক্রেবস চক্রে। ক্রেবস চক্রের মধ্যে যাওয়ার পর অ্যাসিটাইল কোয়েকে ভেঙে কি বানাই ফেললাম আমরা? কার্বন ডাইঅক্সাইড বানাই ফেললাম। এছাড়াও আমরা দেখলাম ওই অ্যাসিটাইল ক্রেবস চক্রের মধ্যে আরো অনেকগুলো বিক্রিয়া ছিল। সেই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমি কি পাইছি? এখানে এনএডিএইচ পাইছি, এফএডিএইচ পাইছি, জিটিপি পাইছি। আর ওই অ্যাসিটাইল কোয়ে যেটা ঢুকছিল সেটা ভেঙে আমি কি পাইছি? কার্বন ডাইঅক্সাইড পাইছি। কাহিনী শেষ এখান পর্যন্ত। এবার দেখো ভাই, এই সবাই একটু তাকাও। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, এই তিনটা ধাপ কমপ্লিট করার পর আমি কি কি জিনিস পাইছি বলো এটিপি সংক্রান্ত? গ্লাইকোলাইসিস ধাপে আমরা পাইছি দুইটা এনএডিএইচ। এই এনএডিএইচ এর মধ্যে কি লুকানো আছে? এটিপি লুকানো আছে। অ্যাসিটাইল কোয়ের মধ্যে আমি কয়টা এনএডিএইচ পাইছি? দুইটা। ইলেকট্রন ক্রেবস চক্রের মধ্যে আমি কয়টা এনএডিএইচ পাইছি? 6টা। আর ইয়া পাইছি কয়টা? এফএডিএইচ কয়টা পাইছি? দুইটা। এখন ভাই এদেরকে কি আমি এভাবে বসে খাওয়াবো নাকি এদেরকে ভাঙবো? কারণ এদের মধ্যে কি আছে? শক্তি আছে। এদেরকে কি এর ভেতরে ভাঙা যাবে নাকি একে বাইরে বের করে আনতে হবে? ইলেকট্রন আসতে জেনে গেছে। তখন ওদের সবাইকে টেনে টেনে একে বললাম, এই তুই এদিকে আয়, এই বললাম তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়, সবগুলোকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে পুঁতি আছে না, তাদেরকে পুঁতির সাথে ধাক্কা মারালাম। তো পুঁতির সাথে যখন তারা ধাক্কা মারলো তখন কি তৈরি করলো? এনএডিএইচ ভেঙে কি কি তৈরি করলো? এনএডি প্লাস, দুইটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেন। ইলেকট্রন কোথায় চলে গেল? এই পুঁতির মালা দিয়ে প্রবাহিত হওয়া শুরু করলো। হাইড্রোজেন তো চলে গেল বলতো? দুইটা মেমব্রেনের মাঝখানে চলে গেল। আর এনএডিএইচ কই থাকলো? এখানে থেকে গেল, পড়ে থাকলো এখানে। আচ্ছা, এরপর ইলেকট্রনটা প্রবাহিত হতে 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 এমনি করে বের হয়ে গেল, একে ধরে ফেললো কে বলতো? অক্সিজেন। হাইড্রোজেনটা বাইরে থেকে সুন্দর করে ঢুকে গেল, তখন এখান থেকে কি তৈরি করলো? শক্তি। এই শক্তিটা আমি কিভাবে পাইছি বা শক্তিটা কেমনে তৈরি হয়েছে? এনএডিএইচ এর কিসের মাধ্যমে আসছে? অক্সিডেশন বা জারণের কারণে আসছে। ভাই এখন আমাকে বলো তো, এই শক্তিটা কি তৈরি হতো যদি এটা না ভাঙতো? এনএডিএইচ না ভাঙলে কি শক্তি তৈরি হইতো রে ভাই? আর এনএডিএইচ এর এই ভাঙাটাকে আমরা কি বলি? অক্সিডেশন বলি না? তাহলে এখানে যে আমি শক্তিটা পাইছি, এই শক্তিটা কিসের কারণে পাইছি ভাই? অক্সিডেশনের কারণে পাইছি। এজন্য এই শক্তিটাকে আমরা কি বলি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর হাইড্রোজেন বের হইলো, অক্সিজেন যুক্ত হইলো, ইলেকট্রন যুক্ত হইলো, কি তৈরি করে ফেললো? পানি তৈরি করে ফেললো। এখান থেকে কোনো কিছু না জানার মতো কোনো কিছু আছে? না বোঝার মতো কোনো কিছু আছে? আর এটা তোমাদের একদম পানি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এফএডিএস এখানে সে ভাঙবে। এফএডিএস এফএডিএস এর ক্ষেত্রে সেম, একদম সেম। এখানে হচ্ছে এফএডি প্লাস, দুইটা ইলেকট্রন হাইড্রোজেন, সেম একই। কথা বোঝা গেছে? যেটা এনএডিএইচ সেটা এফএডিএইচ, মনে রাখবে হবে। এই লেভেলে এতটুকু মনে রাখলে হবে। হয়েছে ভাই এই পর্যন্ত? তাহলে এখন সবাই লাইন লিখো, নিচে লাইন লিখো, হেডলাইন দাও অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমি এটা সংজ্ঞা লিখে দিই। এটা লিখা তাড়াতাড়ি। ও অবসর লিখছিলা তোমরা? আচ্ছা, একটু পাশে একটা লাইন করো আর কি ভাই, যেমনি হোক। এই লিখো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দ্রুত ভাই। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ভাই তোমরা একটা প্লিজ আমাকে একটা কাজ করে দাও, আগামীকাল বা সোমবার তোমরা একটু এটার এক্সাম দিয়ে যাও এই চ্যাপ্টারে। ভাই তাহলে কমপ্লিট হয়ে থাকবে সব। একটা এক্সাম দিলে তোমাদের সব ঠিক হয়ে থাকবে। লিখো, এমসিকিউ দিব, সমস্যা নাই। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। লিখো, লিখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। দেখো ইলেকট্রন ইটিসি, ইটিসি লিখলে হবে, ইটিসি লিখলে হবে। হ্যাঁ, সংজ্ঞা এটা লিখো। কি এতক্ষণ ধরে কি বললাম? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইটিসি তে লিখো, ইটিসি তে উৎপন্ন এটিপি, এটিসি তে কি লিখলা? ইটিসি তে উৎপন্ন এটিপি এনএডিএইচ এর, এনএডিএইচ এর
জারণের ফলে NADH এর জারণ বা অক্সিডেশনের ফলে NADH এর জারণ বা অক্সিডেশন এর ফলে উৎপন্ন হয়। তাহলে আরেকবার একটু লাইনটা পড়ো তো, কি বললাম? ইটিসি তে উৎপন্ন এটিপি NADH এর জারণ বা অক্সিডেশন এর ফলে উৎপন্ন হয়। এজন্য এটিপি তৈরির এই প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে ভাই ফটোফসফোরাইলেশন আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য পারবা? তুমি দাঁড়াও তো, তুমি বলো। তুমি বলো, বসে বলো। ফটোফসফোরাইলেশন আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য কি? কিসের জারণের ফলে? NADH এর জারণের ফলে, হ্যাঁ। আর ওইটা হ্যাঁ আলোর কারণে তৈরি হয় ওখানে। ভাই আমি একটু তোমাদের বলি, ভাই একটু শোনো। ভাই দেখো, খেয়াল করো, ADP সিনারিটা একটু বুঝো। ADP এর সাথে কে যুক্ত হবে? PI, ইনঅর্গানিক ফসফেট, যুক্ত হইয়া কি বানাবে? ATP বানাবে। এই ব্যাপারটাকে আমরা কি বলি বলতো? কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হতে আমরা কি বলি? ফসফোরাইলেশন, তাই তো? যদি এখানে আলো লাগে ভাই, আলো যদি লাগে, তাহলে তুমি কি বলবা এটাকে? আর যদি এই ফসফোরাইলেশনটা কোনো কিছুর অক্সিডেশন বা জারণের কারণে হয়, তখন তুমি এটা কি বলবা? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কথা বোঝা গেছে? তাহলে ইটিসি তে কি হচ্ছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি হচ্ছে? ফটোফসফোরাইলেশন। এই বিষয়ের পার্থক্য আমি লিখতে দিব নেক্সট পরীক্ষায়, তোমরা যাতে এটা ভালো করে সুন্দর করে লিখবা, ঠিক আছে? আরেকবার বলে দেই, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে NADH এর জারণের ফলে উৎপন্ন শক্তি ব্যবহার করে উৎপন্ন এটিপিকে আমরা কি বলি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কথা ধরে যাতে মাথায় থাকে। তাহলে এটিপি যেখান থেকে আসতেছে তার উপর ভিত্তি করে নামটা হবে। এটিপি যদি আলো থেকে আসে তাহলে ফটো, আর যদি তোমার অক্সিডেশন থেকে আসে তাহলে হচ্ছে অক্সিডেটিভ, ঠিক আছে? আচ্ছা, নিচে আরেকটা লাইন করো তো, একটা লাইন লিখো স্টার মেরে, একটা বিশেষ লাইন লিখো। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, বলো ইটিসি, এভাবে লিখো ইটিসি। ইটিসি কার্যকর, হ্যাঁ লিখো। ইটিসি কার্যকর রাখতে হলে, কেমনে বলে এটা কার্যকর নাকি? লিখো, এভাবে লিখো, ইটিসি কার্যকর রাখতে হলে, ইটিসি কার্যকর মানে ইটিসি কে কাজ করতে হলে আর কি অক্সিজেনের দরকার পড়ে। ইটিসি কে কার্যকর রাখতে হলে অক্সিজেনের দরকার পড়ে, অক্সিজেন এর দরকার পড়ে। কারণ অক্সিজেন ই হলো, কারণ অক্সিজেনই হলো, কারণ অক্সিজেন ই হলো ইটিসি ধাপে উৎপন্ন, কারণ অক্সিজেন ই হলো ইটিসি ধাপে উৎপন্ন ইলেকট্রনের গ্রহিতা। আমি নিজে ভুলে গেছি সিরিয়ালটা, একবার বলো তো যার দেখা হয়েছে। শুনে না, দেখে দেখে লেখো। ইটিসি কার্যকর রাখতে হলে কি বললাম? অক্সিজেনের দরকার পড়ে। তারপর কারণ অক্সিজেনই হলো ইটিসি তে উৎপন্ন ইলেকট্রনের গ্রহিতা। এই ভাই, তুমি এই জিনিসটা চলমান করতে হলে তোমার অক্সিজেন লাগবে না ইলেকট্রন গ্রহণ করার জন্য? তাহলে বলো তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা চালাচ্ছে কে? কোন অনুপাত চালাচ্ছে? এটা অক্সিজেন চালাচ্ছে। কথা বোঝা গেছে? এখন তাহলে একটু অক্সিজেন যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমার ইটিসি চলবে, মানে আমার। আচ্ছা একটা জিনিস বুঝো তো ভাই, আচ্ছা ধরো তোমাকে আমি বললাম একটু বুদ্ধি খাটায় বলো, কে যে পারবে তার জন্য 10 টাকা পুরস্কার, যাও এখন সাথে সাথে। যদি অক্সিজেন না থাকে, যদি অক্সিজেন না থাকে, যদি অক্সিজেন না থাকে তাহলে এটিপি কয়টা পাবো? যদি অক্সিজেন না থাকে এটিপি কয়টা পাবো?
না, এখনো হয়নি। যদি অক্সিজেন না থাকে এটিপি কয়টা পাবো? হ্যাঁ, দুইটা। কে বলছে দুইটা? তুই। কে দুইটা বলছে? আচ্ছা বলো কারণটা, বলো কারণ বলতে হবে এবার। বসে বলো, কারণ বলতে পারবা না তাহলে নাই। আচ্ছা তুই বল। ইয়েস, এক্স্যাক্টলি। দেখো এটা কি হয়েছে, এই দেখো ভাই, এই যে তুমি গ্লাইকোলাইসিস হবে, তুমি দুইটা এনএডিএইচ আর দুইটা এটিপি বানাইছিলা না ভাই? এই দুইটা এটিপি কে তোমরা কি গোড়া থেকে বাদ দিয়ে দিছো? তা কি ওটার সাথে কোনো ধরনের লেনা দেনা আছে? এই ধরো, ছাত্র আমি বলি, ধরো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চললো না, মনে করো অফ হয়ে গেছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, মনে করো মানে অক্সিজেন নাই তোমার কাছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। কিন্তু ভাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হওয়ার আগে প্রথম থেকে তোমার এটিপি তৈরি হয়ে আছে না কিছু? কয়টা তৈরি হয়ে আছে? তার মানে তোমার ওটা চলুক আর না চলুক তুমি দুইটা পাবাই, তাই না? তাহলে বলো তো, যদি আমার অক্সিজেন না থাকে, আমার যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না থাকে, তাহলে আমার কয়টা ইলেকট্রন থাকবে আমার কাছে? তারপরে আমার কয়টা ইলেকট্রন থাকবে? এখানে দুইটা। এটাকে আমরা বলবো হচ্ছে অবস্থান। বলো কোথায়? এই যে জিটিপি, এটা এখন দেখো আমি তাদের বলি, এখানে তোমার যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, যে তোমার এখানে এটিপি তৈরি হয়েছে না এটা, আর এখানে তোমার মাইটোকন্ড্রিয়াতে যে এটিপি তৈরি, জিটিপি তৈরি হয়েছে, এইটা দেখো এখানে একটা মজার ব্যাপার আছে। তোমার যদি এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না চলে, এই তোমার এই কি বলে এটার নাম, ক্রেবস চক্র, এটা চলবে না। এই জিনিসটা তোমাদের আমি বলি নাই, জাস্ট খালি মনে রাখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যদি না চলে, যদি অক্সিজেন না থাকে, এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাই অক্সিজেন নাই, তাহলে তো প্রথমে গ্লাইকোলাইসিস হবে, এরপরে এসিটাইল কোয়ে হবে, তারপরে ক্রেবস চক্র হবে, এরপর ক্রেবস চক্রের পরে এখানে এসে দেখবো অক্সিজেন নাই, তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হবে না, এরকম মনে হচ্ছে না? বাট অ্যাকচুয়ালি এখন তোমাদেরকে আমি বলবো যে কেন এই জিটিপিটা এখানে হবে না। ওটা একটা ভালো প্রশ্ন করছে কিন্তু। দেখো এই জিটিপি আমরা গণনা ধরতে পারি না, তাহলে আমরা কেন এটা হচ্ছে না, এটা আমরা অবাধ শোষণের মধ্যে এখন ব্যাখ্যা করবো। তোমরা একটু সবাই হেডলাইন দাও, অবাধ শোষণ। তাহলে বলো ভাই, এই তাহলে বলো, অক্সিজেন যদি না থাকে তাহলে আমার হাতে কয়টা কয়টা এটিপি থাকবে? সেই এটিপি দুইটা কার এটিপি? গ্লাইকোলাইসিসের এটিপি। ঠিক আছে, এটাকে হেডলাইন দাও অবাধ শোষণ দিয়ে। প্রথমে লিখো অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন এর অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড বা ইথানল এবং দুইটি এটিপি এবং, আচ্ছা ল্যাকটিক অ্যাসিড বা ইথানল কমা দিয়ে লিখবা কার্বন ডাইঅক্সাইড বা দুইটি এটিপি তৈরির প্রক্রিয়াকে অবাধ শোষণ বলে। অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড, আচ্ছা ল্যাকটিক অ্যাসিডের পরে কমা দাও, ল্যাকটিক অ্যাসিড কমা ইথানল কমা কার্বন ডাইঅক্সাইড বা দুইটা এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? অবাধ শোষণ বলি। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে অবাধ শোষণের মধ্যে কি হবে, গ্লুকোজকে ভাঙলে কি পাবো আমরা? আমরা পাবো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পাবো, ইথানল পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, এটিপি পাবো। হ্যাঁ, তৈরির বানান কি ভুল হই? অস্বীকার হবে? দাও তোমরা, আমি ভুল করছি তো কি? দুইটি এটিপি তৈরির প্রক্রিয়াকে অবাধ শোষণ বলে। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করো ভাই, তাহলে ভাই আমার যদি সবাধ শ্বসন হয় তাহলে আমার এটিপি টোটাল কয়টা হবে? যদি সবাধ শ্বসন হয় টোটাল এটিপি কয়টা হবে আমার? 38টা। আর অবাধ শোষণ হলে কয়টা হবে? দুইটা। কেন হচ্ছে? কারণ দেখো তো ভাই, বাকি 36টা এটিপি আমার কার উপর ডিপেন্ডেন্ট? এই কার উপর ডিপেন্ডেন্ট? ইটিসির উপর না? আর ইটিসি যদি চলে তাহলে সেই 36টা তৈরি হবে, আর না চললে ওই 36 তৈরি হবে না। আমার দুইটা নিয়ে সদস্য থাকতে হবে। এখন আমরা একটু দেখে নেই দ্রুত, 5 মিনিট লাগবে, খেয়াল করো। এটা পড়লে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ভাই। তাহলে অবাধ শোষণটা কি হয় তোমরা একটা এক্সাম্পল শুনে নাও। দেখো আমরা যখন দৌড়াই, খেয়াল করো, আমি ধরো দৌড়ানো শুরু করলাম, আমি স্টপ হয়ে আছি। এখন আমি যখন স্টপ হয়ে আছি তখন দেখো তো আমি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিচ্ছি না? খেয়াল করো, আমি পর্যাপ্ত পরিমাণ কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেন গুলো আমার ফুসফুসে যাচ্ছে। একটু ওই ওই সিনারিওটা কল্পনা করো, প্রথম দিনের সিনারিও শ্বসনের। অক্সিজেন চলে যাচ্ছে কোথায়? ফুসফুসে। ফুসফুসে কোথায় চলে যাচ্ছে? আমার কোষে, তাই না? পায়ের সবগুলো কোষে চলে যাচ্ছে। এই অক্সিজেনটাকে ব্যবহার করে আমি সবাধ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আমার 38টা করে কি বানাচ্ছি? আমি এটিপি বানাচ্ছি কোষের মধ্যে, তাই না? এইবার তুমি এবার কি করছো? এই দাঁড়ানো অবস্থা থেকে তুমি দৌড়ানো শুরু করছো। এই কাহিনীটা ভালো করে শোনো। এই কি কথা, এবার তুমি দৌড়ানো শুরু করছো।
তুমি যখন ভাই দৌড়াবা, দৌড়ানোর সময় তোমার কি এনার্জি বা এটিপি যখন তুমি দাঁড়ায়ছিলা এর চাইতে বেশি খরচ হবে নাকি কম খরচ হবে? তুমি দৌড়ানোর সময় তো শক্তি বেশি লাগবে না? আচ্ছা বলো তো, শক্তি যদি বেশি তৈরি করতে হয় তোমাকে, বা তোমার বডি যদি বেশি বেশি শক্তি দরকার পড়ে, তোমাকে দৌড়ানোর জন্য বেশি বেশি শক্তি তৈরি করা লাগবে না? তো ভাই বেশি বেশি শক্তি তৈরি করতে গেলে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আগের মতো কাজ করলে হবে নাকি বেশি বেশি কাজ করতে হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বেশি বেশি কাজ করতে গেলে অক্সিজেন আগের মতো হলে হবে নাকি বেশি বেশি লাগবে? অক্সিজেন বেশি বেশি করতে গেলে শ্বসনটা কি আস্তে করলে হবে নাকি জোরে জোরে করতে হবে? এজন্য দৌড়ানোর সময় আমার শ্বসন কি হয়? আমরা জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করি না দৌড়ানোর সময়? কেন করি? কারণ অক্সিজেন বেশি বেশি গেলেই তো আমার কোষের মধ্যে বেশি বেশি এটিপি তৈরি হবে, তাই না? আচ্ছা এবার লাগাও, যখন তুমি দৌড়াচ্ছ এই জিনিসটা কেউ যদি না বুঝো তাহলে কিন্তু ভাই অনেক সমস্যা হয়ে যাবে। তুমি দৌড়াতে দৌড়াতে দৌড়াইতে তুমি এত পরিমাণ দৌড়াইছো, মনে করো এত পরিমাণ দৌড়াইছো যে তোমার যেই পরিমাণ শক্তি এখন লাগবে, ধরো তুমি অনেকক্ষণ দৌড়াইছো, এই দৌড়ানোর কারণে তোমার যে পরিমাণ শক্তি লাগবে তুমি সর্বোচ্চ পরিমাণ অক্সিজেন নিয়েও ওই পরিমাণ শক্তি তুমি তৈরি করতে পারছো না। মানে ধরো তুমি দৌড়াচ্ছ 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 দৌড়াচ্ছ, তুমি যখন দৌড়াচ্ছ, ধরো তুমি 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে থেকে দৌড়াতে পারে না, মনে করো সাপোজ, ধরো তুমি 15 মিনিট ধরে দৌড়াচ্ছ। 15 মিনিট ধরে দৌড়ানোর কারণে তোমার বডি তোমাকে বলতেছে, বা তোমার পায়ের যে কোষগুলো আছে তারা তোমাকে বলতেছে আমার এখন 300টা এটিপি লাগবে। কয়টা এটিপি লাগবে? 300টা। তুই যদি 300টা এটিপি আমাকে দিতে পারিস তাহলে আমি তোকে পরবর্তী দৌড়ানোর জন্য তোকে আমি হেল্প করব, না হলে আমি স্টপ হয়ে যাবো। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা বলতেছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোষগুলাকে বলতেছে তুই যে দৌড়াচ্ছিস, তুই যদি দৌড়ানোটাকে কন্টিনিউ রাখতে চাস তোকে 300টা এটিপি আমাকে দিতে হবে এখন। তো বলে ভাই 300 এটিপি দেওয়ার জন্য তোমাকে অক্সিজেনও বেশি বেশি করে নিতে হবে। তো এখন তুমি জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করছো, আমার যখন দৌড়ানো শুরু করছো আমরা অনেকজন হাঁপায় যায় না, জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করি, তুমি জোরে 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 শ্বাস নেওয়া শুরু করছো, জোরে জোরে টান দিয়েও তুমি যে পরিমাণ অক্সিজেন ঢুকাইতেছো সেই পরিমাণ অক্সিজেন দিয়ে মনে করো তুমি সর্বোচ্চ টেনে টুনে 250টা এটিপি বানাইতে পারবা। তাহলে ভাই বলো তো, এর চাইতে বেশি জোরে কি তুমি শ্বাস নিতে পারবা? পারবা এর চাইতে বেশি জোরে শ্বাস নিতে? এর চাইতে বেশি জোরে শ্বাস নিয়ে তোমার কি হবে? তোমার মানে মনে করো লাংসই ফিরে যাবে, এরকম একটা অবস্থা। তাহলে এখন কি হবে বলো তো? তোমার ভাই দৌড়ানোটা কন্টিনিউ রাখতে গেলে তোমার শক্তি লাগবে কয়টা? 300টা। সর্বোচ্চ পরিমাণ শ্বাস নিয়েও তুমি শক্তি বানাতে পারছো কয়টা? তাহলে তোমার ঘাটতি কয়টা এখানে? তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলবে যে ভাই তুই তো আর পারবি না, তাহলে স্টপ হয়ে যা। তখন আমার কোষের মধ্যে সবাত শ্বসন না হয়ে শুরু হয়ে যাবে অবাত শ্বসন। অবাত শ্বসন যখনই শুরু হয়ে যাবে তখনই আমার এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পায়ে। আর তোমরা দেখবে একটু পর দৌড়ানোর পর পা লেগে যায় না, অবশ হয়ে যায় না? এই অবশ হওয়ার কারণটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড যখনই তৈরি হয়ে যাবে তখন তুমি আর দৌড়াতে পারবে না, তোমার পা অবসাদগ্রস্ত হয়ে যাবে, তুমি থেমে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে বলো তো ভাই অবাত শ্বসনটা আসলে কেন হচ্ছে? আমি যখন দৌড়াচ্ছি তখন আমার বেশি বেশি এটিপি দরকার পড়ছে। এই এটিপি বেশি বেশি তৈরি করতে গেলে আমার কি লাগবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনকে আগে যাতে বেশি কাজ করতে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বেশি কাজ করতে গেলে আমার অক্সিজেন বেশি লাগবে। অক্সিজেন বেশি পেতে গেলে আমার শ্বাস প্রশ্বাস বাড়াইতে হবে, যেমন শ্বাস প্রশ্বাস কি করে দিচ্ছি বলতো, বাড়াই দিচ্ছি। এখন বাড়াইতে পারে তুমি তার সর্বোচ্চ বেশি তো বাড়াতে পারতেছো না। সর্বোচ্চ পরিমাণ অক্সিজেন নিয়েও তুমি এটিপি তৈরি করছো 250টা, আর তোমার লাগবে কয়টা? 300টা। তার মানে কি মান ঘাটতি পড়ে যাচ্ছে। তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলবে তুই হাল ছেড়ে দে ভাই, তোর দ্বারা হবে না। তখন তুমি স্টপ করে যাবা, তখন শুরু হয়ে যাবে হচ্ছে অবাত শ্বসন। এখন এই অবাত শ্বসনের কাহিনীটা একটু তোমাদের আমি জাস্ট খালি একটু 1 মিনিট বলে দিই, 2 মিনিটে বলে দিই, 42 বাজে আর 3 মিনিটের মধ্যে বলে দিই, খেয়াল করো। একটু সময় থাকো, একটু সময় থাকো। দেখো আমার কাছে কি ছিল, দেখো আমার কাছে ছিল হচ্ছে গ্লুকোজ। এই সবাই একটু খেয়াল করো, আমার কাছে ছিল হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা ভাঙলে কি তৈরি করবে আমার কাছে? পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডের পরে এখানে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে কয়টা? এনএডিএইচ কয়টা? এনএডিএইচ তৈরি করবে কয়টা? 2টা এনএইচ তৈরি করবে, তাই তো? যদি সবকিছু স্বাভাবিক থাকে, অক্সিজেন যদি অ্যাভেলেবল থাকে, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে কি বলতো? ক্রেবস চক্র। ক্রেবস চক্র থেকে তৈরি হবে কি, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে। তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ওকে, তুমি এখান থেকে কি তৈরি করতে পারবা? 38টা এটিপি তুমি পেয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া। এবার ধরো এই একটু পরে একটু পরে একটু পরে একটু পরে একটু পরে ঝামেলা করছি। এখন খেয়াল করো, এবার এবার খেয়াল করো, তোমার এখানে অক্সিজেন নাই, তুমি অক্সিজেন পাচ্ছ না, অক্সিজেন অ্যাভেলেবল না। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, ভালো করে শোনো ভাই, এই জিনিসটা প্লিজ একটু মনোযোগ দাও, টাইম আমাদের হয়ে গেছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যাকচুয়ালি কাহিনী কি হচ্ছিল বলো তো? NADH এইটা ভাইঙ্গা কি তৈরি করতেছিল?
তোমাদের কাছে কি মনে হয় এনএডি প্লাস কি ভাজাইম না ওকে ভাই পড়ে থাকবে? দেখো ভাই তাকাও, এই তাকাও, খেয়াল করো। এই যে তোমার এনএডিএইচ তুমি বানাইছিলা না এই গ্লাইকোলাইসিস ভাবে, তুমি এনএডিএইচ কেমনে বানাইছিলা জানো? তাকাও তাকাও তাকাও, কেমনে বানাইছিলা দেখো 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 দেখো। এখানে আমার ছিল হচ্ছে এনএডি প্লাস ছিল, এর সাথে আমি হাইড্রোজেন যুক্ত করছিলাম, কইরা আমি বানাইছিলাম কি বলতো এনএডিএইচ বানাইছিলাম। ভাই এই এনএডিএইচ কোন এনএডিএইচ জানো? এই যে এনএডিএইচটা এইখান থেকে এসে সে এখানে চলে যায়। এখন বলো তো, যদি তোমার কাছে অক্সিজেন না থাকে তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না চললে এনএডি প্লাস তৈরি হবে? এনএডি প্লাস যদি তৈরি না হয়, এনএডি প্লাস কি এখানে যাবে? এখানে যদি না যায় তাহলে কি এখান থেকে আর এনএডিএইচ তৈরি হবে? তাহলে পরবর্তী স্টেপ ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড, এগুলো হওয়ার কোনো প্রশ্ন আছে এখানে? নাই। তো আমার এখানে ক্রেবস চক্র 100টা এটিপি তৈরি করুক, তৈরি হওয়ার তো কোনো অপশন নাই, কারণ এখানে তো বন্ধ হয়ে গেছে আমার এখানে গ্লাইকোলাইসিস। কথা বুঝতে পারছো? তাহলে অক্সিজেন অফ, ইটিসি অফ। ইটিসি অফ হলে কি হবে? এনএডি প্লাস তৈরি হচ্ছে না। এনএডি প্লাস তৈরি না হলে এইটা এখানে যাচ্ছে না, এইটা না হলে এখান থেকে কি তৈরি হচ্ছে না বলতো? এনএডিএস তৈরি হচ্ছে না। কথা বোঝা গেছে? এবার দেখো এরকম সিচুয়েশন যখন হবে, অক্সিজেন যখন থাকবে না, তখন কি হবে? লাস্ট পাইরুভিক অ্যাসিড তখন বলবে, পাইরুভিক অ্যাসিডকে তখন বলা হবে, গ্লাইকোলাইসিস পাইরুভিক অ্যাসিডকে বলবে যে ভাই এদিকে আর যাস না, এই রাস্তা তো বন্ধ হয়ে গেছে, তুই একটা কাজ কর, পাইরুভিক অ্যাসিড তুই পরিবর্তন হয়ে তুই একটা কাজ কর, ল্যাকটিক অ্যাসিড বানা। কি বানা? ল্যাকটিক অ্যাসিড বানা। তখন পাইরুভিক অ্যাসিডটা পরিবর্তন হয়ে কি বানাবে বলতো? ল্যাকটিক অ্যাসিড। মনে রাখবা, পাইরুভিক অ্যাসিড যখন ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, এটাকে আমরা বলি হচ্ছে বিজারণ। এটাকে আমরা কি বলি বলো? বিজারণ। এই তাকাও, খেয়াল করো, আমি আর 2 মিনিট সময় নিব। এই তুমি সোজা হতো, এরকম করে আছে গালে হাতে আছে কেন? সোজা হও। এই দেখো, এই গ্লুকোজটা ভেঙে এখানে কি তৈরি করলো? আলটিমেটলি আর্টিফিশিয়াল তৈরি করলো না? লাস্ট স্টেপে কি হয়েছে ভাই? আমার এনএডি প্লাস তৈরি হয়েছে। ভাই এই এনএডি প্লাস ব্যাগ যে পরবর্তীতে আবার যাতে আমি এটিপি তৈরি করতে পারি, এজন্য কি গ্লাইকোলাইসিস সচল রাখতে হবে না? এজন্য এনএডিএস কি করছে? আবার ব্যাগ যে এখানে চলে আসছে। এবার ধরো তোমার কাছে অক্সিজেন নাই, ভাই একটু প্লিজ শোনো, অক্সিজেন নাই, তোমার ইটিসি চলতেছে না, ইটিসি না চললে এনএডি প্লাস তৈরি হচ্ছে না, এনএডি প্লাস না তৈরি হলে সেটা ব্যাক যাচ্ছে না, এটা ব্যাক না গেলে কি গ্লাইকোলাইসিস চলবে? গ্লাইকোলাইসিস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? অ্যাসিটাইল করে চলবে, ক্রেস সাইকেল সব বন্ধ হয়ে যাবে না? তখন কোষ তখন একটু বুদ্ধিমানের কাজ করবে। দেখো তো ভাই, আমি যদি আমার নাই মামার চাইতে কানা মামা ভালো না? আমি একদম এটিপি যদি না পাই তাহলে আমার কোষ কিন্তু এটিপি শূন্য হয়ে যাবে। কিছু পরিমাণ এটিপি পাওয়ার জন্য আমি এখন কি করতে পারি? তখন আমি বলতে পারি আচ্ছা আমার এখানে তো ঘাটতি কিসে, দেখো ভালো করে শোনো, এইটাকে চলমান রাখতে গেলে আমার কি লাগবে? এনএডি প্লাস লাগবে। এই এনএডি প্লাস লাগবে না? এনএডি প্লাসটা আমি কই থেকে পাচ্ছিলাম? ইরিসে পাচ্ছিলাম। এবার আমি একটা বিকল্প রাস্তা বের করবো, যে আমার এনএডি প্লাস তো আসা বন্ধ হয়ে গেছে, এখন আমি কি করব? পাইরুভিক অ্যাসিডকে পরিবর্তন করে কি বানাবো? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমি যখন বানাবো, এই প্রক্রিয়াতে কি হয় জানো? এই প্রক্রিয়াতে কি হয় জানো? এই যে তুমি NADH আছে না, এই ভালো করে শোনো, এই প্রক্রিয়া কি হয়? এই প্রক্রিয়া কি হয়? NADH আছে না, ভালো করে শোনো, এই NADH টা ভেঙে তৈরি করে হচ্ছে NAD প্লাস। এই NAD প্লাস তখন এখানে গিয়ে এই NAD প্লাসের ঘাটতিটা পূরণ করে, যার কারণে এখান থেকে কি তৈরি হতে থাকে বলতো? NADH তৈরি হতে থাকে। এখন বলতো তার মানে কি আমার এই লাইনটা এখন চলমান আছে না? আমার এই লাইনটা কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। কিন্তু এই লাইনটা অফ না, আমার এই লাইনে কি হবে আর কোনো কিছু? কিন্তু দেখো তো আমার এই লাইনটা সচল হয়ে আছে না? এখন এখান থেকে NAD প্লাস এখানে ঢুকবে, আমার এই প্রক্রিয়া চলবে। এখন দেখো তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমার এখানে কয়টা করে এটিপি তৈরি করতে পারছি? আমি 2টা করে তৈরি করতে পারছি। ঠিক একইভাবে এখানে আরেকটা কোষ আরেকটা কাজ করতে পারে, পাইরুভিক অ্যাসিডকে পরিবর্তন করে। আচ্ছা পাইরুভিক অ্যাসিড সংকেতটা কি ছিল বলতো? CH3 CO বন্ড COOH। সে কি করে? এই পাইরুভিক অ্যাসিড থেকে এই COO এটাকে উড়ায় দেয়। আচ্ছা বলতো CO যদি উড়ায় দেয় তাহলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড না? তাহলে এখানে কি থাকবে? CH3 C CHO থাকবে না? CO আর কি থাকবে? H থাকবে। এটাকে আমি এভাবে লিখতে পারি CH3 CHO। এইটা এবার পরিবর্তন হয়ে তৈরি করে ফেলবে হচ্ছে ইথানল। এটা তৈরি করে ফেলবে হচ্ছে ভাই ইথানল। ঠিক আছে? এখন দেখো এইখান থেকে যখন এই জিনিসটা তৈরি হয়, এইখানে আবার তোমার কি ভাঙে? আচ্ছা আমি বুঝতে পারছি তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আজকে আর হবে না। NAD প্লাস, এই NAD প্লাসটা এখান থেকে ব্যাক করে তোমরা আপাতত তুলে রাখো। এই তোমরা এটা তুলে নাও, আমি এবার ভিডিও ক্লাসের মাধ্যমে দিয়ে দিব, তোমরা দেখে নিও লাস্টের অংশ। এইটা জাস্ট তুলে যাও। হ্যাঁ এক চরমার কারণ চল, এই লাস্টটা তুলে যাও, এটা তুলে নাও তাড়াতাড়ি।
তাই তোর খাতাটা দেখাবি আমাকে, তোর খাতাটা বের কর, এখানে নিয়ে আয়।